অভ্যাগত অতিথিবৃন্দ, প্রিয় পার্টিসিপেন্টস এবং সহকর্মীবৃন্দ, প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি একটি প্রোগ্রামের সাথে অন্য প্রোগ্রাম যুক্ত হওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অধ্যক্ষ মহোদয়ের কনসার্নে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন পর্বটি অতি সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা জ্ঞাপন পর্ব আমরা আয়োজন করার চেষ্টা করেছি। সেই অংশটি আমরা শুরু করতে চাই। অধ্যক্ষ মহোদয়ের অনুমতি পেলে প্রোগ্রামটি শুরু করছে। থ্যাংক ইউ স্যার। আমরা খুবই প্রীত হচ্ছি যে এই জনপদে আমাদের মাঝে বিশেষ কিছু ব্যক্তিত্ব এসেছেন, যাদের নির্দেশনা আগেও ছিল, নতুন করে যুক্ত হলে উত্তর বাংলা কলেজ বাংলাদেশের সেরা কলেজগুলোর মধ্যে একটি অন্যতম কলেজ হিসাবে নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি। আমরা ভীষণভাবে গৌরবান্বিত বোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সব কৃত ব্যক্তিত্ব, যাদেরকে উত্তর বাংলা কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে আমি শুরুতেই এই পর্বে আসন গ্রহণ করবার কথা ছিল প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা উত্তর বাংলা কলেজ। আশা করি উনি অন্য মেহমানকে রিসিভ করার জন্য ব্যস্ত আছেন। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি উনি আমাদের মাঝে আসন গ্রহণ করবেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই পর্বে শুভেচ্ছা জ্ঞাপন পর্বে আসন গ্রহণ করবেন উত্তর বাংলা কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব নজরুল হক মহোদয়। জনাব নজরুল হক মহোদয়, আপনি অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। ওই প্রান্তে আছে, ওই প্রান্তে। জনাব নজরুল হক মহোদয়, আপনি সরাসরি আসন গ্রহণ করবেন। জনাব নজরুল হক মহোদয়, সভাপতি উত্তর বাংলা কলেজ পরিচালনা পর্ষদ। আমরা আরেকবার করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। আমি বিনীতভাবে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, মাননীয় উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে স্যারকে বিনীতভাবে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে অনুরোধ জানাই জনাব হামিদুল হক, বিজ্ঞ সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মহোদয়কে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। আমি বিনীতভাবে অনুরোধ জানাই আসন গ্রহণ করবার জন্য এই কলেজের সম্মানীয় অধ্যক্ষ জনাব আব্দুর রউফ সরকার। জনাব আব্দুর রউফ সরকার। আসন গ্রহণ পর্বে আরও একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি, ডক্টর এএসএম মনিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ উত্তর বাংলা কলেজ। গ্রহণ পর্ব শেষ করেছি। অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন পর্ব। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনে উত্তর বাংলা কলেজের বিভিন্ন বর্ষের বিভিন্ন বিষয়ের অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে। আমি কলেজের সভাপতি এবং এ পর্যায়ে যারা আসন গ্রহণ করেছেন প্রত্যেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের জন্য সুভাষ স্যারের নেতৃত্বে একদল ইয়াং শিক্ষার্থী অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে। আমি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে এই অংশকে নেতৃত্ব দিচ্ছেন জনাব সুভাষ চন্দ্র রায়, অধ্যাপক ইংরেজি বিভাগ উত্তর বাংলা কলেজ। আমরা শুভেচ্ছা জ্ঞাপন পর্বে প্রত্যেকটি পর্বে আমরা শুভেচ্ছা জ্ঞাপনে করতালি যুক্ত করতে চাই। করতালি যুক্ত করতে চাই। প্লিজ 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 দ্রুত যাও না, যাও 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 আল্লাহ যাও না। আমি ফটোগ্রাফারের দৃষ্টি আকর্ষণ করছি, ফটোগ্রাফারের দৃষ্টি আকর্ষণ করছি। সাজিয়ে এখানে দিয়েছে, এখানে এখানে এটা হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত
প্রতিষ্ঠাতা মহোদয় এখনো ওনার মেহমান নিয়ে আসেননি, আশা করছি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা হয়তো সেই অংশটি তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবারে অতিথিবৃন্দকে রজত জয়ন্তী 2019 সালের আমরা সংযুক্ত করতে চাই প্রফেসর ডক্টর মোর্শেদ হোসাইন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। স্যার, আমি বিনয়ের সাথে আপনাকে আসন গ্রহণ পর্বে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম মোর্শেদ হাসান হোসাইন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। স্যারের জন্য করতালি। উত্তর বাংলা কলেজ পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানাই। মোর্শেদ হাসান স্যারকে কলেজ পরিবারের পক্ষ থেকে একজন শিক্ষার্থী ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমরা আবারও স্যারকে কলেজ পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানাই। আপনারা জেনে খুশি হবেন, উত্তর বাংলা কলেজ 2019 সালে একটি বড় কর্মযজ্ঞ সম্পাদিত করেছে। সেখানে রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কলেজের 25 বছর পূর্তি অনুষ্ঠানে আপনারা কালের সাক্ষী হয়েছেন। সেই উপলক্ষে একটি প্রকাশনা অনেক দিন পরে হলো আলোর মুখ দেখেছে। আমি লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি যে অনেক দেরি হলো, কোভিডের কারণে, অন্যান্য ফান্ডিংয়ের কারণে সেটি হয়তো দেরিতে এসেছে। আমরা আজকে এই সম্মানিত অতিথির মাধ্যমে সেই সুভেনিয়রটির আত্মপ্রকাশ ঘটাতে চাই। প্রথমত অতিথিবৃন্দকে একটি করে রজত জয়ন্তীর ব্যাগ উপহার দিচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। প্রত্যেকের জন্য একটি করে ব্যাগ, প্লিজ প্রত্যেকেই হ্যাঁ, প্লিজ প্রত্যেককে। রাফি চলে আসো দ্রুত। ধন্যবাদ স্যারকে। প্লিজ স্যার, প্লিজ। আমি অতিথিবৃন্দকে ব্যাগটি ওপেন করবার জন্য অনুরোধ করব এবং ভেতরের বইটি সহ বইটি বের করে যদি আপনারা একটু প্রদর্শন করেন, দাঁড়িয়ে স্যার কাইন্ডলি যদি দাঁড়িয়ে প্রদর্শন করেন, বইটি প্রদর্শন করলে আমরা ক্যামেরাম্যানকে অনুরোধ করব ছবিটি ধারণ করবার জন্য। আমরা একটা অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক পরিশ্রমের ফলে ফ্রন্ট পেজ সভাপতি মহোদয় একটু ঘুরিয়ে নেবেন। ফ্রন্ট পেজ, ইয়েস। উত্তর বাংলা কলেজের প্রেস অ্যান্ড পাবলিকেশনস থেকে এই রজত জয়ন্তী প্রকাশনাটি বেরিয়েছে। আজকের অতিথিবৃন্দের মাধ্যমে এটি আত্মপ্রকাশ করলো। আমরা অভিনন্দন জানাতে চাই। হ্যাঁ, আমি আরও কিছু মেহমান রয়েছেন যারা আসবেন, ডক্টর মোজাম্মেল হক সহ, তাদেরকে রজত জয়ন্তীর বই সহ কিছু উপহার তুলে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করব। উত্তর বাংলা কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব খালেকুজ্জামান হেলাল ভাই, জনাব ইদ্রিস আলী, জনাব পায়রুল ইসলাম এবং জাহাঙ্গীর হোসেন। সেই অংশটি ডক্টর মোজাম্মেল হক আসলেই আশা করছি আপনাদের মাধ্যমে অনুষ্ঠিত হতে পারবে। আমরা প্রথম পর্বের শুভেচ্ছা জ্ঞাপন পর্ব এখানে শেষ করছি। আমি সুভাষ চন্দ্র রায়কে মাইক্রোফোন হস্তান্তর করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আবু সাদাত রুবেল স্যারকে।
আমরা শুভেচ্ছা জ্ঞাপন পর্বটি শেষ করলাম। এখন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে সামনে গিয়ে আসন গ্রহণ করবার জন্য। আমরা এখনই আমাদের দ্বিতীয় সেশন, আজকের দিনের শিক্ষা ও উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের 3 দিনের তৃতীয় দিবসের দ্বিতীয় সেশন শুরু হচ্ছে। দ্বিতীয় সেশনের টপিক এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস। এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস, এই টপিকের উপরে দ্বিতীয় সেশনটি পরিচালিত হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সেশনটিতে অংশগ্রহণ, সহযোগিতা এবং সব দিক থেকে উপস্থিত থাকবার জন্য আমি এই সেশনের সভাপতিত্ব করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ হামিদুল হক, বিজ্ঞ সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি সভাপতির আসন গ্রহণ করবার জন্য। এ পর্যায়ে এই সেশনে যারা প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন তাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যার, প্রতিষ্ঠাতা উত্তর বাংলা কলেজ, আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার এই মুহূর্তে অনুপস্থিত রয়েছেন, আশা করছি তিনি শীঘ্র আসবেন এবং আমাদের মাঝে আসবেন এবং আসন গ্রহণ করবেন। ডক্টর এস এম মনিরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ উত্তর বাংলা কলেজ, তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনিও এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, আশা করছি শীঘ্র আসবেন এবং আসন গ্রহণ করবেন। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য জনাব আব্দুর রব সরকার, অধ্যক্ষ উত্তর বাংলা কলেজ, স্যারকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য। অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য জনাব মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ উত্তর বাংলা কলেজ, স্যারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। আমি এই পর্যায়ে বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য আজকে যারা এই সেশনে পেপার প্রেজেন্ট করবেন। প্রথমত প্রফেসর ডক্টর মোর্শেদ হোসেন, অর্থনীতি বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, স্যারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মিস্টার মাহফুজুর রহমান, আমরা যাকে বলছি ইউসি অ্যালামনাস, আমাদের প্রাক্তনী, বর্তমানে ইংরেজি বিভাগের প্রভাষক, নীলফামারী সরকারি কলেজ। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মিস মারুফা আক্তার কলি, সেও আমাদের কলেজের প্রাক্তনী, বর্তমানে প্রজেক্ট কোঅর্ডিনেটর, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, CEDP, তাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অত্যন্ত আনন্দের সাথে আহ্বান জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য আমাদেরই শিক্ষার্থী, এখনো শিক্ষার্থী, মিস্টার সাদিক আহসান, সম্মান তৃতীয় বর্ষ, ইংরেজি বিভাগ, উত্তর বাংলা কলেজ। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি এই সেশনের সম্মানিত সভাপতিকে
পরবর্তী কার্যক্রম পরিচালনা করবার জন্য। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। উত্তরাঞ্চলের শিক্ষার বাতিঘর হিসাবে খ্যাত উত্তর বাংলা কলেজ, এই কলেজের আয়োজনে International Conference on Education and Development এই যে 3 দিন ব্যাপী যে এই শিরোনামে কার্যক্রম চলছে তার আজকে সমাপনী দিন। এই দিনে যে 3টি সেশন রয়েছে তার ঠিক মাঝামাঝিতে যে সেশনটি দেয়া হয়েছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস। আমি সকলকে এই অধিবেশনে স্বাগত জানাই। Dear participants, ladies and gentlemen, good afternoon to you all. The 3 days International Conference on Education and Development, organized by the Uttar Bangla College, Kakina, Lalmonirhat, is successfully reached in the 3rd or final day by the generous participation of the eminent educationists, students and the teachers of our area. We are very much happy that a lot of dignitaries from the different sectors of our country and also from abroad, educationists, and they illuminate the conference with their best performances. I am very, very delighted to know that the Vice Chancellor of National University is on the way to join this seminar. We are very much proud that an eminent educationist, the first Vice Chancellor of Begum Rokeya University, Rangpur, and now working as Vice Chancellor of Daffodil University, Professor Lutfur Rahman, who is the pioneer of our education, is also with us and enjoying the session and all the activities of this international conference. আমি সকলকে স্বাগত এবং শুভকামনা জানিয়ে আজকের এই সেশন শুরু করতে চাচ্ছি। Fellow participants, Assalamu alaikum. We have 4 paper presenters in this session. They are Professor Dr. M. Murshid Hussain, Department of Economics, Begum Rokeya University, Mr. Mahfuzur Rahman, USA Alliance,
now lecturer in English, Nilphamari Government College. Marufa Akhtar Kohli, UC alumnus and project coordinator of Consumers Association of Bangladesh, and a student of this college from Department of English, Mr. Sadiq Hassan. I welcome these 4 paper presenters in this session. We have also 4 panelists in this session. Professor Dr. Mozammel Haq, University of Strathclyde, Glasgow. Dr. A.S.M. Manwarul Islam, former principal of Uttar Bangla College. Principal Abdul Rauf Sarkar of Uttar Bangla College. And Mr. Mahfuzul Islam, Vice Principal of Uttar Bangla College. Fellow participants, যেহেতু এটি একটি আন্তর্জাতিক কনফারেন্স, এ কারণে আমাকে মাঝে মাঝে বাংলা এবং ইংরেজির সাথে সংমিশ্রণ করে এই সেশনটি পরিচালনা করতে হচ্ছে। আমি আশা করি যারা আমাদের পার্টিসিপেন্টস আছেন তারা এই সেশনকে উপভোগ করবেন। আদাব, শুভ অপরাহ্ন। আমরা যার পণ্যে আনন্দিত বলার নয়, তো তার আগে আমি দুঃখ প্রকাশ করছি, সভাপতি সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন যে আমাদের একজন সম্মানিত অতিথি এসেছেন, উনি ওই কলেজের ব্যাপারে এসেছেন, ওনাকে পরিচয় করে দেওয়ার জন্য আমি সবার তরফ থেকে, কলেজের তরফ থেকে, এলাকাবাসীর তরফ থেকে, কলেজ উন্নয়ন ডেভেলপমেন্ট প্রজেক্টের যিনি চার্জে আছেন পিডি, উনি খালেদ রহিম না, জনাব খালেদ রহিম, উনি এসেছেন। সবাইকে আমার তরফ থেকে সবাই হাততালি দিয়ে ওনাকে সবাই জানান। মানে উনি কিছুক্ষণ আগে কলেজের কিছু পরিদর্শন করলেন। ওই কলেজ ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই সুন্দর যে অডিটোরিয়াম, এর মডার্নাইজেশন হয়েছে। আমরা যে কি গর্বিত বলার মতো নয়। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা এগোচ্ছি, সবাই এটা দেখে অভিভূত হয়ে যায়। এখনো শেষ হয়নি, শেষ হচ্ছে। তবে উনি খুব কম সময় নিয়ে আসছেন, ওনাকে আমাদের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে ওনাকে আমরা স্বাগতম জানাই। হ্যাঁ, ওই তুমি আসো, ওনাকে মঞ্চে এসে সামান্য একটু আসেন, আমরা খুব খুব খুশি হব। সঙ্গে ইয়ে করে দাও, বইগুলো আছে তো। আমি দিব না, আপনি দিবেন স্যার। কোনটা করলে হয়? ব্যাগটা উত্তরে দেন, আমি উত্তরটা দেন না আপনি। ব্যাগটা আমি দিই, ব্যাগটাও দিব। খেলা থেকে কই দেন? ও ওনাকে ব্যাগটা করে দেন, দুটো উত্তরে পড়ে দাও। আর উত্তরে কোথায়? আর উত্তরে দাও, একটা উত্তরে দাও, যাও যাও পড়ে দাও। মেয়েদের দিয়ে পড়ে দাও। আপনি জান স্যার, আপনি জান, আমি এখানে বসতেছি না স্যার। খালিকুজ্জামান হেলাল সাহেব আছেন এখানে, আসলে আমরা খুবই খুশি হব। হ্যাঁ, আমাদের সম্মানিত গভর্নিং বডির সদস্য খালিকুজ্জামান হেলাল, ওনাকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথিকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং আমাদের আরেকজন সদস্য আছেন জনাব ইদ্রিস আলী, ওনাকে অনুরোধ করছি আসার জন্য। 19 সালে সোভিনিয়র ওনাদের প্রদান করছি, এটা ওনা ওপেন করবে, দেওয়া আছে।
এটা দেওয়ার পরে আপনি বললেন যে দয়া করে আপনারা ওপেন করবেন 19 সালের আচ্ছা। ছবি নিয়ে। আসুন। আর একটা ভালো সংবাদ, আমরা রজত জয়ন্তী করেছিলাম, মানে আমরা গর্বিত। এই রজত জয়ন্তী প্রথম আলো আমাদেরকে বলেছে উত্তর বাংলার সাফল্যের বাতিঘর, সেই বাতিঘরের সেই প্রকাশনাটা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। ব্যাগ সঙ্গে দিয়ে দাও, হ্যাঁ, দুজনকে দাও। ইয়ে দাও আমাদের পাবলিক সার্ভিস কমিশন, ওনাকে দাও। থ্যাংক ইউ স্যার, আমি তো কৃতজ্ঞ। এটা আপনাকে আমি একটু যুক্ত করছি। এই সুবিনিয়রের পেছনে অক্লান্ত পরিশ্রম করে নির্দেশনা দিয়ে যিনি বইটি সাজিয়েছেন প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা উত্তর বাংলা কলেজ, ওনাকে সুবিনিয়রটি তুলে দিচ্ছেন গভর্নিং বডির দুজন সম্মানিত সদস্য, প্লিজ। আমি কৃতজ্ঞ। একটা গল্প বলতে যাচ্ছিলাম, মৌলানা আবুল কালাম আজাদকে অতিথি বলে আমার বাড়িতে আমি আসছি, আমি এখানে অতিথি হইলাম। থ্যাংক ইউ। মানে প্রকাশনাটা আমার এত ভালো লেগেছে বলার নয়। যাক, ইটস এ হিস্টোরিক্যাল রেকর্ড। মানে মানুষ আল্লাহজির সুযোগ পেলে বলবো, ওনারা পড়বেন। ধন্যবাদ। আবার সবাইকে করতালি দিয়ে দুজন অতিথিকে থ্যাংক ইউ। Thank you very much, Professor Dr. Mozammel Haq, for your very kind words. May I request Dr. Manowarul Islam, ASM Manowarul Islam, former principal of Uttar Bangla College, to come to the dais because he is one of the panelists of this session. আমি প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যারের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আজকের যে প্রজেক্ট ডিরেক্টর খালেদ রহিম, হি ইজ ওয়ার্কিং অন মাই ব্রেন চাইল্ড প্রজেক্ট, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমার মনে হয় আপনি বোধহয় জানেন না যে আমরা 4-5 জন ছিলাম এই প্রজেক্টের রূপকার। সিইডিপি প্রজেক্ট, এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয়ের নেতৃত্বে এবং তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে আমরা 5 জনের একটি টিম এই প্রজেক্ট ফর্মুলেট করেছি এবং এটাকে আমাদের হাত দিয়েই আমরা দেশে এবং বিদেশে বারবার ভ্রমণ করে এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছি। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই প্রকল্পের প্রকল্প পরিচালক, আমার অত্যন্ত স্নেহাস্পদ প্রকল্প পরিচালক জনাব খালেদ রহিম, হি ইজ ইন আওয়ার ডায়াস, এবং এই চমৎকার অডিটোরিয়ামে এই প্রজেক্টের কন্ট্রিবিউশন রয়েছে। আমি আমার যে পরিশ্রম এই প্রকল্প প্রণয়নে সেটিকে সার্থক মনে করছি এবং আমাদের পিডি মহোদয়কে এই আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমরা একটা সেশনের মধ্যে রয়েছি। আমি পিডি মহোদয়, আমার মনে হয় তিনি নিজেও রিচ হবেন এই সেশনটাতে, কারণ এই যে প্রত্যন্ত অঞ্চল, এখানে যে একটি শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটে যাচ্ছে এই আজকের এই কনফারেন্সের মাধ্যমে 3 দিন ব্যাপী, সেটি আনবিলিভেবল অ্যান্ড আনইমাজিনেবল। আমরা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশের সর্বোচ্চ মানের যে শিক্ষাবিদরা রয়েছেন তারা এখানে এসছেন এবং 3 দিন ধরে তারা শিক্ষার উন্নয়ন এবং বিস্তার এবং চ্যালেঞ্জেসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এনিওয়ে, আমি যেহেতু আমাদের অত্যন্ত সম্মানিত অতিথি প্রজেক্ট ডিরেক্টর মহোদয় এসছেন, আমি সেশনের এই শুরুতেই তাকে 2-1টি কথা বলার পরে আমরা সেশনটা শুরু করতে চাই। আমি অনুগ্রহ করে আমাদের সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর
জনাব খালিদ রহিমকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। এরপরে আমরা সেশন শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আজকের এই সভার প্যানেলের সম্মানিত সভাপতি, পিএসসির সম্মানিত সদস্য, আমার পরম শ্রদ্ধাভাজন এবং এই এলাকার কৃতি সন্তান হামিদুল হক স্যার, এখানে উপস্থিত আছেন এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল হক স্যার, সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং আরও যারা রয়েছেন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি প্রথমেই অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আসলে একটা ভরপুর চলমান আলোচনার মধ্যে আমার এখানে ঢুকে পড়া হয়তো উচিত হয়নি, কিন্তু আসলে আমি একটা কলেজ ভিজিটের আমাদের যে নিয়মিত প্রোগ্রাম আছে, আপনারা জানেন যে 120টা কলেজে আমাদের এই কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে। আমরা আমাদের নিয়মিত ভিজিটের অংশ হিসেবে গতকাল থেকে কলেজগুলো দেখছি, এই অঞ্চলের কলেজগুলো রংপুর, দিনাজপুর, নীলফামারী হয়ে আজকে লালমনিরহাট হয়তো আসতাম না, কিন্তু আমাদের প্রজেক্টের যে অনেকগুলো কম্পোনেন্ট, তার ভিতরে একটি অত্যন্ত ব্যতিক্রমী এই কম্পোনেন্ট, যে একটি একেবারে গ্রামের মানে তৃণমূল পর্যায়ে শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে দেশ বিদেশের বরেণ্য শিক্ষাবিদ এবং এই বিষয়ে যারা পড়াশোনা করেন, নিজেরা কাজ করেন, তাদের উপস্থিতিতে যখন হবে বলে আমাকে এখানকার অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় জানিয়েছিলেন, তখন থেকে আমার মধ্যে একটা কৌতূহল কাজ করেছিল। আমরা সাধারণত যেটা আমাদের প্যানেলের সভাপতি স্যারও যেরকম বললেন যে আমরা এটা ঢাকায় বা বিভিন্ন বড় বড় জায়গায় হয়তো এ ধরনের সেমিনার দেখে অভ্যস্ত, কিন্তু একটা গ্রামে এটা এক ধরনের দুঃসাহসী প্রয়াস এবং আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই উত্তর বাংলা কলেজের আয়োজক যারা রয়েছেন এবং বিশেষত প্রতিষ্ঠাতা মহোদয়কে, যে এখানে এই পর্যায়ের একটি সেমিনার যে করা সম্ভব 3 দিন ধরে, এটা আসলেই মানে আমাদের মধ্যে নতুন করে ভেবে দেখার অনেক খোরাক যোগাবে। এই আলোচনাগুলোর মূল প্রতিপাদ্য যেটা আমি জেনেছি, যেটা আমাদের সিইডিপি প্রকল্প, যেটির প্রতিষ্ঠাতাদের একজন আমাদের আজকের প্যানেলের সভাপতি প্রফেসর হামিদুল হক স্যার, তাদের হাত দিয়ে এটা গোড়াপত্তন হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, 7-8 বছর আগে। এখন হচ্ছে এই প্রজেক্টের শেষ বছর, 2023 সালের ডিসেম্বরে, যদি বর্ধিত না হয় শেষ বছর। আমাদের এই জন্য কাজগুলো আমরা হয়তো দেখছি, কিন্তু এর মধ্য দিয়ে স্যারদের যে মূল উদ্দেশ্যটা ছিল শিক্ষণ এবং শিক্ষণ পরিবেশের উন্নতি করা আমাদের ছেলে মেয়েদের জন্য, সেটাতে আমরা সরকার সর্বোচ্চ বিনিয়োগ করে যাচ্ছে সাধ্যমতো। আমাদের উন্নয়ন সহযোগীরাও কাজ করছেন, সরকারও করছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি? মূল্যায়নের সময় আমাদের আসছে, আমাদের শ্রেণী কক্ষে আমাদের ছেলে মেয়েদেরকে উপস্থিতি বাড়াতে পারছি কিনা, তাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে পারছি কিনা, তাদের যে উদ্দেশ্য নিয়ে তারা অনার্স মাস্টার্স পর্যায়ে পড়াশোনা করার জন্য এই গ্রামের এই এত দূরবর্তী অঞ্চলে ছেলে মেয়েগুলো পড়ছে, আমাদের সম্মানিত শিক্ষকগণ পড়াচ্ছেন, শেষ পর্যন্ত কতটুকু ফলবতী হচ্ছে, তার উপর ভিত্তি করে হয়তো এই প্রজেক্ট কন্টিনিউ করবে, হয়তো CEDP 2 বা CEDP 3 এই নামে হয়তো আরও অগ্রসর হবে এবং আরও অনেকগুলো করে, যেটা এক ধরনের পাইলটিং। তা আমাদের এই বিনিয়োগটা সার্থক হবে যদি আমরা দেখতে পাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে পড়াশোনা করে এই যে উন্নত পরিবেশ, যেটা আমাদের স্যাররা তো বটেই, আমি নিজেও এ ধরনের পরিবেশ পাইনি। যতটুকুই হচ্ছে সিইডিপির মাধ্যমে না, শুধু ইডির মাধ্যমে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের মাধ্যমে, অনেক মাধ্যমেই প্রচুর কাজ হচ্ছে, প্রচুর বিনিয়োগ হচ্ছে। শিক্ষার ফলটা আমরা হয়তো তাৎক্ষণিক আজকে দিলে কালকেই দেখতে পাবো, বিষয়টা এরকম না। 10 বছর বা 20 বছর পরে হয়তো তার সুদূর প্রসারী যে ফলাফলগুলো আমরা দেখতে পাই। আমরা ইনশাল্লাহ আমাদের সরকার, আপনারা জানেন যে আমাদের 2041 সালের মধ্যে সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবসময় এই কথাটি বলছেন। একটা ডিজিটাল বাংলাদেশ আমরা অলরেডি রূপায়িত করেছি, একটা স্মার্ট বাংলাদেশ তৈরির দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এই অগ্রযাত্রাটা অপ্রতিরোধ্য, তার দায়িত্ব কিন্তু আমাদের এই যে নতুন প্রজন্ম আমরা গড়ে তুলছি তাদের উপরেই। 41 সালে আমাদের এখানে যারা আছে আমরা অনেকেই থাকবো না, কিন্তু তারাই থাকবে। তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আমাদের যে ইকোনমিক এমানসিপেশনের স্বপ্ন তিনি দেখেছিলেন
অর্থনৈতিক মুক্তির স্বপ্ন, সেটা কতদূর বাস্তবায়িত হবে তাদের উপরেই অনেকটাই নির্ভর করবে। তার মূলধনটা আমরা এখন চেষ্টা করছি দিয়ে যেতে আমাদের ক্ষুদ্র স্বার্থে। আমরা আশা করি আমরা সবাই যদি আন্তরিকভাবে এইটাতে কাজ করি, এই নিয়ে কাজ করি, নিশ্চয়ই আমাদের এই অগ্রযাত্রা সঠিক এবং আমাদের যে অভীষ্ট গন্তব্য সেখানে পৌঁছতে পারবে। আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি একটি চলমান প্রাণবন্ত আলোচনার মাঝখানে একটা উপদ্রবই বলবো, কিন্তু আসলে লোভ সামলাতে পারিনি, এই জন্য প্রতিষ্ঠাতা মহোদয়ের অনুমতি নিয়ে এখানে ঢুকে পড়েছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, তিনিও আসবেন কিছুক্ষণের মধ্যেই। আমি আশা করি এই আয়োজন সফল সার্থক হবে। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। Well, thank you very much, dear project director. আমরা এখন সেশনে যেতে চাই। আমি এর আগে বলেছি যে আজকের পেপার প্রেজেন্টার্স কারা। আমি প্রথমেই অনুরোধ করব, আমরা শুরু করছি ডে 3, 28 ফেব্রুয়ারি ডে 3। এখনকার যে সেমিনার সেটি হচ্ছে, টপিক হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস। আমি যেটি আমাদের প্রজেক্ট ডিরেক্টর মহোদয় বললেন যে এটি একটি কাকিনা মতো একটা প্রত্যন্ত গ্রামের কনফারেন্স হলে হচ্ছে, কিন্তু এটির মান আমি আসলে জাতীয় ভিত্তিতে প্রায় 1 যুগ ধরে কাজ করছি এডুকেশনের বিভিন্ন সেক্টরে, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। বাট এখানকার যে পার্টিসিপেন্টস, এখানকার যে ডিসিপ্লিন, এখানকার যে ব্রেইন স্টর্মিং, এটা কোনো অংশেই জাতীয় ভিত্তিতে কোনো সেমিনারের চেয়ে কোনো অংশেই কম নয়। সো আপনি এই কনফারেন্সের জন্য ফান্ডিং করেছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এবং আমার মনে হচ্ছে যে আপনি যে কয়েকটা ফান্ডিং আপনার খুব ভালো ফান্ডিং করেছেন দেশের মধ্যে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট ফান্ডিং উত্তর বাংলা কলেজে হচ্ছে এবং কার্যকর হচ্ছে বলে আমি অন্তত একটি কনস্টিটিউশনাল বডির একজন সদস্য হিসেবে আপনাকে এশিওর করতে পারি। আমার বাড়ি বলে আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, কারণ এই কলেজের অধিকাংশ শিক্ষকই আমার হাত দিয়ে নিয়োগ করা, এবং আমরা কতটা সিনসিয়ারেস্ট এফোর্ট দিয়েছি শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে, এটি আমার চাচা ডক্টর মোজাম্মেল হকের ডিরেকশনে এবং তার নির্দেশনায় আমরা নিয়োগগুলো দিতাম। কত সিনসিয়ারলি বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে আমরা নিয়োগ দিতে পেরেছি, এবং তার ফলাফলটা আমরা দেখছি যে এখানে ওই যে আমাদের অ্যালামনাস বসে আছে বিসিএসে, আমি তাদের ভাই বানিয়েছি এখন যে। সো উই ফিল প্রাউড ফর দিস ইনস্টিটিউশন অ্যান্ড ইউ অলসো বি প্রাউড ফর দিস ইনস্টিটিউশন। এবং আমরা আশা করব যে আপনার সর্বোৎকৃষ্ট ফান্ডিং এই কলেজটার যে পতাকা নিয়ে বহন করছে সেটি আরও বেশি আপনি অকাতরে আপনার সদয় হস্ত প্রসারিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের অধিবেশনের পেপার প্রেজেন্টার্সদের অনুরোধ করছি। প্রথমেই প্রফেসর ডক্টর এম মোর্শেদ হোসেন, আমাদের একজন মেধাবী সন্তান এই লালমনিরহাটের জনপদের। তিনি বেগম রোকেয়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের প্রফেসর ডক্টর এম মোর্শেদ হোসেন।
Thanks. Honorable Dreamer, 3 days international conference on education and development. I think Dr. Mojammel Haq, Honorable Session Chair, Honorable panelists, dear audience, welcome to my presentation. My presentation topic is educational development in Bangladesh, challenges and concerns. Education is the foundation of any society and economy. Education sector development is crucial for building human capital of a country. Research shows that the return to education is higher in developing countries. Human capital helps countries in their structural transformation from agrarian to manufacturing and service-based economies, and regarded as the key driver of inclusive growth, poverty and inequality reduction and social development, particularly in developing countries. মাঝে মাঝে বাংলায় বলবো কারণ একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। দুটি বলবো আমি ইংলিশ লাইনে বাংলায় বলবো। এখানে শব্দ আছে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, কাঠামোগত রূপান্তর। অর্থাৎ একটা অর্থনীতি যখন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক কিংবা সেবাভিত্তিক অর্থনীতিতে পরিবর্তন হয় তাকে বলি আমরা কাঠামোগত রূপান্তর, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি, এর মাধ্যমে কিন্তু এই ট্রান্সফরমেশনটা সম্পন্ন হয়। একটা দেশ তখনই উন্নত হবে যখন সে এই স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন ঘটবে, কৃষি থেকে শিল্প কিংবা সেবাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হবে। এবং হিউম্যান ক্যাপিটালের মাধ্যমে ইনক্লুসিভ গ্রোথ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি রিডাকশন, দারিদ্র্য এবং বৈষম্য নিরসন, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন সাধিত হবে মানব পুঁজির মাধ্যমে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে সংগঠিত হয় মানব পুঁজি, মানব সম্পদ, তার মাধ্যমে সংগঠিত হবে একটা দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দারিদ্র্য এবং বৈষম্য নিরসন এবং সামাজিক উন্নয়ন। Building on the success of Perspective Plan 2021, Bangladesh has now embarked on implementation of Perspective Plan 2041. The human capital development challenge underlying Perspective Plan 2041. It is crucial important that Bangladesh avoids the so-called middle income trap. International examples indicate that countries that were able to rapidly escape the middle income trap are almost exclusively those that invested heavily in education and skill development. অর্থাৎ বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। আমরা মধ্যম আয়ের দেশে একটা ফাঁদ রয়েছে, তারপর হচ্ছে মিডল ইনকাম ট্রাপ। পৃথিবীর অনেক দেশই কিন্তু মধ্যম আয়ের ফাঁদে পড়েছে, এখানে বেরোতে পারছে না। বলা হচ্ছে শুধুমাত্র একমাত্র শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরোনো যায়। আমরা ব্রাজিলের মতো দেশ জানি যারা উন্নয়ন স্থবির হয়ে আছে, তার মধ্যম আয়ের ফাঁদে পড়েছে। তো বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে, এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, এটা আমরা বিশ্বাস করি। কারেন্টলি Bangladesh is experiencing the demographic dividend in addition to the fact that more than 30% of the population is less than 15 years old. If this age group is not converted into a workforce equipped with the required skills, the potential demographic dividend may become a wasted opportunity. বাংলাদেশে এখন বিরাজ করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমরা বলি যখন একটা দেশের কর্মক্ষম জনসংখ্যার হার যখন মোট বেশি হয় মোট জনসংখ্যায়, তখন তাকে বলি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশ সে অবস্থায় বিরাজ করছে, অর্থাৎ 15 থেকে 64 এই বয়সের জনসংখ্যা বাংলাদেশ সবচেয়ে বেশি, যারা কর্মক্ষম জনশক্তি ধরা হয়। এবং আমরা দেখছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জিত হয় তাহলে মানুষ কাজ করে, যে উন্নয়ন হয়। এছাড়া দেখছি আমরা যে 15 বছরের নিচে রয়েছে 30% জনগণ, যারা অচিরেই এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসবে, কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর হবে। যদি এদেরকে কাজে লাগানো না যায়, স্কিল ডেভেলপ করা না যায়, তাহলে কিন্তু এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে একটা সুযোগটা হারাবো আমরা, এই সুযোগটা অপচয় হবে, ওয়েস্টেড অপরচুনিটি, সুযোগ হারাবো। অর্থাৎ আমাদের বর্তমান যে সক্ষমতা রয়েছে, সুযোগ রয়েছে, সেটা কাজে লাগিয়ে এই কাজে লাগানো সম্ভব শুধুমাত্র এডুকেশনের মাধ্যমে। আমরা এই শিক্ষাকে কয়েকটা ভাগে ভাগ করেছি, আমি দেখাবো। একটা প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন,
হায়ার এডুকেশন অ্যান্ড মাদ্রাসা এডুকেশন কয়েকটা ভাগে এই সমস্যাগুলো কি, বর্তমান অবস্থা কি, আমাদের সুপারিশগুলো, স্ট্র্যাটেজিগুলো কি আমরা আলোচনা করব। ফার্স্ট টু ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রাইমারি এডুকেশন। Primary education in Bangladesh comprises of grade 1 to grade 5 levels. In 200, a total of 2 crore and 50 lakh children were enrolled in both government and non-government primary schools. Net enrollment rate in primary education has been hovering around the 97.81%, boys 49% and girls 51%. However, gender parity has been achieved. Annual dropout rate has fallen gradually from a high 50% in 2006 to less than 20% 2020. Reduction in the student-teacher ratio has been another success story of the sector, coming down from 42 in 2012 to 25 in 2020. 34% of primary schools have adopted infrastructure and material for students with disabilities. The number of teachers in the government primary schools has gradually increased from 2,15,000 in 2012 to 3,67,480 in 2020. The proportion of trained teachers in primary education has also increased over time. Under the provision of CEDP 4 in 2020, around 92.7% head and assistant teachers received the subject-based training. The number of primary institutions has also increased. In 2012, total number of primary schools in Bangladesh was 1,04,017, including the government, non-government, madrasa and NGOs, managed primary schools. The number of the primary schools has gradually increased to 1,33,002 by 2020. This increase has been primarily due to a rise in the number of public schools. The government has taken major steps to improve the quality of primary education. Consequently, progress was made in terms of teacher training and recruitment, upgrading of textbooks, introduction of the ICT along with internet connections and distribution of laptops and improved school facilities. To continue with the progress, the PDP 4 was launched in July 2018 with an aim of providing quality primary education to all Bangladesh children by enhancing institutional management through decentralization. The PDP 4, all children in the appropriate age group will participate in pre-primary and primary education and acquire necessary skills and learning from schools. Importantly, families of these children will be given incentives to that they can also continue sending the children to school. The Primary Education Stipend Project, PSP, was introduced in 2002 to provide a fixed monthly stipend to the mothers of primary education students meeting certain performance and need-based conditionalities. Now the government has been transferring the stipends directly to the mobile banking accounts of nearly 10 million mothers of 13 million children enrolled in the project. Distribution of free textbooks to primary and secondary students is an ongoing and popular practice of the government. In December 2019, more than 350 million textbooks were distributed to more than 40 million students for the academic year 2020. Moreover, more than 3 million students in 15,700 primary schools are covered under the National School Meal Policy. In addition, a review of primary education is being undertaken to modernize the curriculum and introduce new educational activities at the primary schools. Under the PDP 3, leadership training were provided to 60,000 head teachers. Computer with internet connectivity has been provided to 1,139 field officers. Associated with primary education, management and ICT education has around 35,000 teachers and 400 officers. Modern ICT lab has been set up in over 50 primary teachers training institutes, PTI. Laptops, multimedia projectors, sound systems and modems have been provided in around 8,925 classrooms in 5,432 public elementary schools. Overall, substantial progress has been made in terms of school enrollment rate, which is close to 100%. Dropout rate also decreased to below 20%, and repetition rate is below 10%. Gender parity in enrollment has been achieved. Schemes such as stipend distribution to mothers of primary students through mobile banking have been undertaken to encourage increased participation by students' families from disadvantaged backgrounds. Progress has been made on quality from through supply better inputs like materials and supplies teacher training and introduction to ICT. But there are some major challenges in primary education, eliminating the dropout rate, which is still high at almost 20%, and the rate is higher for girls than boys.
is necessary to achieve government's objective of education for all. Absenteeism is also high among both students and teachers. School contact hours for grade 3 and grade 5 was set 790 hours in a year. Internationally, it is 100 hours of teaching primary school level. The average pass rate of primary education commission examination (PECE) increased from 92% in 2010 to 97% in 2018. However, the National Student Assessment (NSA) suggests that the students do not learn much at the primary level. NSA findings suggest that learning competencies are drastically lower for students in grade 5 compared to students in grade 3 in mathematics and Bangla. In Bangla, students tend to score around 70% in grade 3, which falls half to 35% by grade 5. In mathematics, grade 3 students got 41% in 2015 and 2017, much lower than the 50% and 58% in 2011 and 13, indicating a worsening trend. অর্থাৎ তাদের যে গ্রেড 3 যে ফলাফল করছে, গ্রেড 5-এ তার ফলাফল কিন্তু অনেক খারাপ হচ্ছে, বিশেষ করে ম্যাথমেটিক্স এবং বাংলা। আরেকটা সার্ভে দেখাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট মাল্টিপল ইন্ডিকেটরস ক্লাস্টার সার্ভে MICS 2019, এনে বলা হচ্ছে quality is assessed by using 2 indicators to assess the reading skills and 3 indicators for numeracy skills. For reading, the indicators include not being able to correctly read 90% of words in a story. একটা গল্প 90% শুদ্ধভাবে পড়তে পারে না, and not being able to demonstrate foundation reading skill. রিডিং স্কিল তার সম্পূর্ণ নয়। এটা MICS 19 রিপোর্ট। For numeracy, once again, more than 1/3 of the children could not successfully complete the task of number reading and number discrimination. সংখ্যা বলতে পারে না 1/3 শিশু, and about 2/3 could not complete the task of pattern recognition. This clearly indicates that the average competencies level of the children is rather poor, hence the quality of education is really matter of concern. অর্থাৎ চিন্তা যে তাদের যোগ্যতা অর্জন সেটা অনেক কম পর্যায়ে রয়েছে, যেটা উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় সমাজের জন্য। সেকেন্ডারি এডুকেশন দেখি আমরা তার কী অবস্থা, প্রেজেন্ট সিনারিও দেখি আমরা। সেকেন্ডারি এডুকেশন রিপ্রেজেন্ট দ্য ব্রিজ through which the move on the tertiary and other higher education. Enrollment rates in the secondary level have gone up to both boys and girls in recent years. There are over 20,000 institutions offering secondary education to 10.3 million students in 2019 with the help of 246,845 teachers. Out of the 10.5 million enrolled students, 5.6 million, 51.41%, were girls, indicating that gender parity has been achieved. This ratio has experienced gradual rise over the past decade. At the beginning of the millennium, secondary enrollment rate for girls was less than 40%. Enrollment has now reached 70%, more than the same rate for male students. Schemes such as the Female Secondary School Extension Project, FSSAP 1 and 3, and Higher Secondary Female Stipend Project, HSFSP, which aim to increase female enrollment through financial assistance, have played key roles in making this turnaround in female secondary enrollment possible. However, completion rate of the secondary level is low, around 64%, and this rate is noticeable higher for boys than girls. 21.77% secondary schools have adopted infrastructure and material for students with disabilities. The government aims to reach 80% by the end of 2025. ICT courses in secondary education have been introduced, as well as setting up computer centers in institutions and providing training to teachers to use them. The Ministry of Education and the Ministry of Primary and Master's Education has undertaken 2 initiatives, multimedia classroom and teacher-led digital content development. Digitalization of classroom is currently an ambitious ongoing venture operating through 2 separate projects under MOE and MOPME. This project is aimed to establish 20,500 MMCs at the secondary level with classrooms featuring internet connectivity, 1 laptop and 1 multimedia. By 2019, 94.6% of secondary schools have access to electricity, and the aim is to reach 100% by 2025. Similarly, 76.22% and 37.64% secondary schools have a computer and access to internet respectively for pedagogical purpose, and the goal is to reach 100% by 2025.
Although the numbers of students and institutions have increased rapidly in recent years, a worrying trend is that number of teachers has not grown at a similar rate. The number of students per institution has increased from 413 in 2012 to 500 in 2019. With 12 teachers per institution between the period of 2012 and 2019, the number of students per student teacher has increased from 34 to 44 in the period. Some projects have, however, sought to improve the quality of teachers at the secondary level, such as the teaching quality improvement in secondary education project. Under the project, almost 20,000 secondary school teachers, 90% of total, were trained. The project has made a significant impact on improving the quality of teaching in secondary education through organizational development and capacity building, improved teacher training facilities, strengthened in service and pre-service teacher training, increased equitable access, and improved community involvement. There are some major challenges in secondary school. Low enrollment in secondary education is one of the major challenges in the education sector. The gross and net enrollments were 61% and 53% respectively in 2019. Even bigger challenges is low enrollment in science subject in the higher secondary level. 20 years ago, just less than 50% students passing SSC were science study students. That number stands at only 20% in 2019. Business students represented 19% of SSC graduates in 2019 compared to only 7% in 1998. On the other hand, only 21% students who appeared for SSC in 2019 were science students. This changing pattern of enrollment is cause of concern. The country will need a large pool of science graduates in the coming years to achieve its development objectives. However, in the current trends, would indicate a move is an exact opposite direction. There is a perception that science subjects are more difficult, which is probably true and may justify why students are unwilling to study them. Lack of qualified science teacher is a major problem. আমরা বর্তমানে 4IR ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে যাচ্ছি, যেখানে সায়েন্সের অনেক বেশি প্রয়োজন। দেখা যাচ্ছে সায়েন্সের এনরোলমেন্ট কম, আগে যে এনরোলমেন্ট ছিল তার চেয়ে অনেক বেশি কমে গেছে সায়েন্সের এনরোলমেন্ট। According to recent study, 36.8% teachers by questions paper from association, 14.4% from open market, about 37% teachers use guidebooks to teach in classrooms, about 33% mathematics teachers and 20% science teachers are found to use unauthorized guidebook. In essence, lack of qualified science teacher and the perceived difficulties as well as poor job market relevance may be contributing to the low share of the science students in higher secondary education in Bangladesh. Similar to the case of primary education, enrollment shows slight progress without corresponding decline in dropout. Gross enrollment for poor and non-poor are 24% and 76% respectively, indicating high inequality, which is another challenges. Progress or transition in madrasa education. Different education system streams, Bangla medium, English medium and madrasa is a debatable issue in the education sector in Bangladesh. Out of this, madrasa stream faces most questions about the quality and the content of learning, as well as the labor market relevance and employability of the graduates. The presence of both registered stream, ALIA, and non-registered stream for me evaluate the situation, not only in terms of learning outcomes and employability, but the presence of different education system is also widening the division between different strata of society. সমাজের মধ্যে বিভিন্ন স্তর সৃষ্টি করছে, সাধারণ শিক্ষার স্তর, ইংলিশ মিডিয়াম স্তর, মাদ্রাসা স্তর, জনগণের মধ্যে বিভিন্ন strata বা স্তর সৃষ্টি করছে। In 2018, there are about 902,000 Aliyah madrasa and 4,000 Qawmi madrasa in Bangladesh, while 86% of all madrasa are located in rural areas. আমি চ্যালেঞ্জগুলো বলছি। এখানে সরকার অনেক সাফল্য আছে মাদ্রাসাগুলোর ক্ষেত্রে। তারা কওমি এবং আলিয়া মাদ্রাসা তারা অনেক মাস্টার্স কামিল স্বীকৃতি দিয়েছে, অনেকগুলো সরকারি পদক্ষেপ নিয়েছে। এখানে ইন্টারনেট, কম্পিউটার এই কোর্সগুলো এখানে পড়ানো হচ্ছে, বাংলা ইংলিশ সেই সাথে চলছে। অর্থাৎ আধুনিক সমাজের বহির্বিশ্বে কাজ করার মতো, 4IR মতো কাজ করার মতো করার চেষ্টা করছে সরকার। তারপর কিছু চ্যালেঞ্জেস রয়ে গেছে, আমরা দেখছি মেজর চ্যালেঞ্জেস মাদ্রাসার ক্ষেত্রে। The overall quality of madrasa education and relevance to real world job market is very limited. Experts believe that there has to be greater focus on science, technical and other employable skill education in the system. Moreover, the quality of teachers, availability of facilities, books, supplies, ICT, etc. remain an issue. Research has been shown that
there is large gap in learning outcomes between general school students and madrasa students, and girls have lower test score compared with boys in the stream. The learning outcome সাধারণ স্কুলে যেটা হয় এবং মাদ্রাসার মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। Other important problem is the commerce stream, which is more popular than the earlier stream, is run independently without any input from the government. This raises questions about timely review and updating their curriculum and teaching methodology. Fund management and transparency is also an issue, especially with commerce stream, as they run mostly on private donation and do not disclose the accounts books. Now we discuss about present status of higher education. Higher education plays a critical role in developing skilled human resources of a country. Moreover, it plays a central role in the quality improvement of both primary and secondary education outcomes. If there is a learning deficiency in the pre-tertiary level, the tertiary level itself cannot produce desired outcomes. Importantly, quality tertiary education produce quality teachers which can substantially improve the quality of primary and secondary education. Tertiary level, higher level, ভালো ছাত্র না পাওয়া যায় তাহলে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি লেভেলে কিন্তু সমস্যা হয়, ভালো শিক্ষক পাওয়া সমস্যা হয়ে যায়। Therefore, primary, secondary, and tertiary education will need simultaneous focus as the development is interlinked. Furthermore, standing on the march of the fourth industrial revolution, the need for Bangladesh to focus on the tertiary education is more important than ever. অর্থাৎ 4IR সময়ে, চৌথ শিল্প বিপ্লবের সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কাজ করবে, ঠিক সেই সময়ে টার্সিয়ারি লেভেলের গুরুত্ব অনেক বেশি এবং এই লেভেলের উপযোগী কিন্তু আমাদের শিক্ষার্থী তৈরি করতে হবে। Bangladesh has a structured system of tertiary education. The tertiary education providing institution can broadly be divided into 3 categories: universities, tertiary colleges under general education system, and the polytechnic under the TVET system, or the technical vocational education ট্রেনিং সিস্টেম এখানে দরকার। অর্থাৎ বিশ্ববিদ্যালয় রয়েছে, টার্সিয়ারি কলেজগুলো রয়েছে, সাধারণ শিক্ষা দেওয়া হয় এবং কারিগরি শিক্ষা 3 ধরনের ভাগে আমরা ভাগ করতে পারি উচ্চশিক্ষাকে। Bangladesh witnessed a major growth of tertiary education institution during 2009-2022, অর্থাৎ অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, 162টা বিশ্ববিদ্যালয় বর্তমানে রান করছে এবং অনেক শিক্ষার্থী বেড়েছে। এবং আমরা দেখব ফিমেল স্টুডেন্টস কিন্তু সেই হারে বাড়েনি, যার শিক্ষার্থী বেড়েছে সে দেখছি আমরা। এবং আমরা দেখি 7-5 প্ল্যানে টার্গেট টু মিনিমাইজ দ্য গ্যাপ এনরোলমেন্ট বিটুইন মেল অ্যান্ড ফিমেল, পুয়ার অ্যান্ড নন পুয়ার, অ্যান্ড আরবান অ্যান্ড রুরাল পপুলেশন, টু ব্রিং দ্য কারিকুলাম অফ হায়ার এডুকেশন অন পার with the demands and expectations of 21st century. The government has undertaken various steps. কারিকুলাম নিয়ে কথা বলতে চাচ্ছি আমি একটু। কারিকুলামের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ইউজিসি সব বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে আউটকাম বেজ এডুকেশন ওবি কারিকুলাম করার চেষ্টা করছে এবং এই কারিকুলাম করতে যেয়ে আমরা দেখেছি 12 সাল থেকে আজ 22 সাল অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্ট কিন্তু কারিকুলাম করতে পারেনি। আমরা পুরাতন সিলেবাস ভিত্তিক ধ্যান ধারণা নিয়ে আমরা এখনও পরিচালিত হচ্ছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেখেছি, ওখানেও কারিকুলাম নিয়ে সিলেবাস রয়েছে। তো কারিকুলাম বর্তমানে আরও আধুনিক হচ্ছে আউটকাম বেজ এডুকেশন কারিকুলাম। তো আমরা চেষ্টা করছি সবগুলো বিশ্ববিদ্যালয়ে সবগুলো ডিপার্টমেন্টে ইউজিসি তত্ত্বাবধানে কারিকুলাম তৈরি করার জন্য। এখন এই কারিকুলামের সাথে 4IR এর রিলেশন রিলেট করা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কীভাবে সম্পর্কিত করব, একটা বাংলার স্টুডেন্ট, একটা ইকোনমিক্স স্টুডেন্ট কীভাবে চৌথ শিল্পগুলির সাথে উপযোগী হবে, সে ধরনের কন্টেন্ট, সে ধরনের বিষয়বস্তু আমাদের নির্ধারণ করতে হবে, তার মাধ্যমে কারিকুলাম করা সম্ভব। আউটকাম বেস কারিকুলাম হচ্ছে আগে আউটকাম ঠিক করতে হবে। একটা স্টুডেন্ট তার লক্ষ্যটা কী, তাকে আমরা কী বানাবো, তা কী বানাতে চাই, কোন পর্যায়ে নিতে চাই, সে আউটকাম ভিত্তি করে আমরা কন্টেন্ট নির্ধারণ করবো, সেটা হচ্ছে আউটকাম বেস কারিকুলাম, এডুকেশন কারিকুলাম। এটা সরকার পদক্ষেপ নিয়েছে এবং চেষ্টা চলছে। বিভিন্ন প্রজেক্ট, হেকে প্রজেক্ট, সেসিভ প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিত হচ্ছে, আইসিটি ডেভেলপমেন্ট হচ্ছে, ল্যাব তৈরি করা হচ্ছে এবং IQSC সেল, একটা সেল তৈরি করা হয়েছে যার মাধ্যমে কারিকুলামগুলো করা হচ্ছে। আরেকটা বিষয় রয়েছে যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক BNFQ, এটা সরকার করেছে যাতে আমাদের যে আমরা ডিগ্রিগুলো দিচ্ছি সেগুলো বিশ্বমানের কিনা, বিশ্বমানসম্পন্ন কিনা তা দেখার জন্য একটা এক্রিডিটেশন কাউন্সিল তৈরি করা হয়েছে,
তারা একটা নির্দেশিকা দিয়েছে, যার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের যে অনার্স দিচ্ছি, মাস্টার্স দিচ্ছি, তার বিশ্বমানের পর্যায়ে রয়েছে কিনা, আমাদের কত ক্রেডিট রয়েছে, কত আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেম কি, সেগুলো দিলেই হচ্ছে আমাদের BNFQ, সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। তো হায়ার এডুকেশনের মেজর চ্যালেঞ্জ কিছু রয়েছে, সমস্যা রয়েছে। The key challenge in higher education are quality of education and low enrollment as well as labor market relevance. অর্থাৎ কোয়ালিটি এডুকেশনের সমস্যা রয়েছে এবং লেবার মার্কেট রিলেভেন্স যে আমাদের এনরোলমেন্ট, সেটা আমাদের সমস্যা রয়েছে। গ্রাজুয়েট ফ্রম দ্য সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, যেমন হচ্ছে STEM বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আর ইম্পারেটিভ ফর দ্য কারেন্ট লেভেল অফ ডেভেলপমেন্ট অফ দ্য কারেন্ট্রি, পার্টিকুলার কন্টেক্সট অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। অর্থাৎ আমাদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা বলছি আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, তখন তার সে প্রতিষ্ঠিত করতে হলে, টিকে থাকতে হলে আমাদের বিষয়গুলো দরকার, এগুলো গুরুত্ব দেওয়া দরকার। এ ধরনের ক্ষেত্রে এনরোলমেন্ট বাড়ানো দরকার। Gender parity is also one of the major challenges. Roughly 45% students in the tertiary sector are female, with enrollment also low at less than 20%. The research studies on university and college graduates indicate lack of marketable skill and job readiness on the part of student. অর্থাৎ যে জব মার্কেট রয়েছে তার স্কিল অর্জন করা, জব রিলেটেড কাজ করা কিন্তু অনেক সেরকম শিক্ষার্থী আমরা বের করতে পারছি না বিশ্ববিদ্যালয়গুলো। অর্থাৎ জব মার্কেটে যে ধরনের স্কিল প্রয়োজন, আমাদের জব মার্কেটে বিদেশ থেকে এসে, ভারত থেকে এসে অনেক কাজ করছে, কারণ তারা সেই ধরনের স্কিল তারা অর্জন করছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেই ধরনের স্কিলদের আমরা শিক্ষার্থী বের করতে পারছি না, তার ফলে তারা জব মার্কেটে উপযুক্ত হচ্ছে না, অনেক বেকার রয়েছে। দেখা যাচ্ছে যে একটা তথ্য রয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের 36% আনএমপ্লয়মেন্ট, যা গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েট হয়ে 38.6% স্টুডেন্ট এখনও বেকার রয়েছে। আরেকটা রয়েছে ফর দ্য লেবার মার্কেট রিলেভেন্স, অ্যানাদার চ্যালেঞ্জ ইজ দ্য অ্যাবসেন্স অফ ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। তো ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ইন্ডাস্ট্রির যে প্রয়োজন, তার সাথে একাডেমিয়া কোলাবোরেশন করে কারিকুলাম তৈরি করতে হবে। আমরা আগে বলেছি যে ধরনের স্কিল প্রয়োজন, যে ধরনের দক্ষতা প্রয়োজন, সে ধরনের দক্ষতা কিন্তু আমরা তৈরি করতে পারি না। ইন্ডাস্ট্রিগুলো বেসরকারি হোক সরকারি হোক, তাদের যে ধরনের দক্ষতা প্রয়োজন তারা আমাদের হেল্প করবে কারিকুলাম তৈরির ক্ষেত্রে, যাতে আমরা সে ধরনের শিক্ষার্থী তৈরি করতে পারি। আমাদের স্ট্র্যাটেজি রয়েছে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, আমি অল্প দেখা যাচ্ছি। রিডিউস ড্রপ আউট অ্যান্ড অ্যাবসেন্টিজম, better quality outcome education, create better citizens, develop better tools to measure learning outcomes. Strategy for secondary education আমাদের সুপারিশ হচ্ছে এরকম: develop better tools to measure learning outcome, reforming the examination and evaluation method of students' learning, increase science enrollment, introduction to common curriculum up to class 10, improve quality, greater role of ICT-based training, improve the reputation of the STEM. এটা বলতে চাচ্ছি আমরা কিন্তু যারা গার্জিয়ান রয়েছি, অভিভাবক রয়েছি, আমরা চাই না আমাদের ছেলে কারিগরি শিক্ষা গ্রহণ করুক, প্রফেশনাল শিক্ষা গ্রহণ করুক। বর্তমান দেশ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। যারা একটু কম বোঝে, কম মানের শিক্ষার্থী, কম যোগ্যতা সম্পন্ন, তাদেরকে হায়ার এডুকেশন না নিয়ে আর কারিগরি শিক্ষা যাওয়া উচিত, এই মর্ম আনতে হবে। এটা বলছি আমরা ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ দ্য ডিবেট সিস্টেম। বেটার ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন দরকার। আমাদের হায়ার এডুকেশনের প্রপোজাল আছে ইনক্রিজ ফোকাস অন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স ফিল্ড, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর কোলাবোরেশনস, increase the number of training institutions, reduce the gender gap, greater collaboration with internationally reputed universities, more focus on research and publication, the industry academia, linkage and placement programs, introduction of skill-driven course of postgraduate colleges, strengthen the University Grants Commission UGCs. আমাদের স্কিল বাড়াতে হলে থোড়া আইআর সাথে আমাদের কিছু পদক্ষেপ বলা আছে এখানে: adaptive lifelong learning, increase focus on ICT, skill of employment investment, making market-oriented training and curriculum, the role of TVAT. The other issues হচ্ছে সাবলি ইনক্রিজ পাবলিক এডুকেশন এক্সপেন্ডিচার অ্যাজ পার্সেন্ট জিডিপি। আমরা জিডিপি 2% ব্যয় করি শিক্ষার ক্ষেত্রে, 6% করা উচিত। ইনভলভিং প্রাইভেট সেক্টর এডুকেশন ইনভেস্টমেন্ট অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট, strengthen parents consultation process, strengthen the teacher quality and skill, decentralize primary and secondary education to the district level, strengthen research on education and skill improvement, to build up the human capital based on Bangladesh to prepare for the increasingly growing demand for skilled labor in all economic activities, the education, training,
and skills strategy discussed in the effectively to the need. Additionally, investment in science and technology and ICT service will play a complementary role in upgrading the skill based on Bangladesh required to move towards HIC status. The total allocations for প্রফেসর education. ডক্টর মুর্শেদ হোসেন, আপনি অনুগ্রহ করে আর 3 মিনিটের মধ্যে শেষ করুন। Last line. সর্বোচ্চ 3 মিনিট। Last line, sir. Total allocations for education, training, science, technology, ICT will be substantially increased. অর্থাৎ আমরা যদি আমার শিক্ষায় ব্যয় বাড়াতে পারি 6% করতে পারি জিডিপির, তাহলে আমরা মানসম্মত শিক্ষা দিতে পারবো এবং তাহলেই সম্ভব আমাদের 2041 সালে ভিশন অর্জন করা, তাহলেই সম্ভব আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা করা। ধন্যবাদ সবাইকে। Thank you, Professor Dr. M. Murshid Hussain, Department of Economics, Begum Rokeya University, Rangpur, for his brilliant presentation. আমরা সবাই তার জন্য একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন করাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত 3 দিনব্যাপী যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট যে সম্মেলন হচ্ছে, দেশ এবং বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদদের সমন্বয়ে এই আয়োজনে আজকের জন্য আরও একটি অত্যন্ত আনন্দের খবর যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক প্রফেসর ডক্টর মশিউর রহমান আমাদের মাঝে এসে আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছেন। এই সুদূর প্রত্যন্ত অঞ্চলের এই আয়োজনকে আরও বেশি ফলপ্রসূ এবং এটিকে আরও বেশি বাংময় করেছেন। আমরা সবাই তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের ডে 3 সেমিনার চলছে এবং এবারে আমাদের এতক্ষণ পেপার প্রেজেন্টেশন দিলেন প্রফেসর ডক্টর এম মোর্শেদ হোসেন। এই ফাঁকে আমি এই আয়োজনের যিনি প্রধান দিকপাল এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, তাকে 2 মিনিট একটু সময় দিচ্ছি যে স্যার অনুগ্রহ করে আমাদের অভ্যাগত অতিথি এবং আমাদের অত্যন্ত গর্বের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে তিনি স্বাগত জানাবেন এবং তারপরে আমাদের সেমিনার কন্টিনিউ করবে। ধন্যবাদ। ওভার টু ডক্টর মোজাম্মেল হক। এই সেশনটা ইন্টারাপ্ট করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সভাপতি, এই সভাপতি অত্যন্ত সম্মানীয় আমাদের পাবলিক সার্ভিস কমিশন মেম্বার, আমার অত্যন্ত স্নেহের হামিদুল হক। মানে আমরা যে কি গর্বিত বলার মতো নয়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, উনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই প্রত্যন্ত অঞ্চলের মঙ্গাপ্রিয়ত এলাকা, জানি এখন মঙ্গা নাই, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে দেশের যে উন্নতি হয়েছে বলার মতো নয়। তবুও উত্তর অঞ্চলের দরিদ্র জনপদ আমাদের অত্যন্ত সম্মানিত। আমাদের শিক্ষা, এদেশের শিক্ষা জগতের যিনি প্রধান প্রফেসর মশিউর রহমান, ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়, উনি এসেছেন। ওনাকে আবার আমার সঙ্গে করতালি জানাই। হাতে সময় কম, ওনাকে আমরা একটু ডায়াসে এনে একটু অভ্যর্থনা জানাই। স্যার প্লিজ। সংক্ষিপ্তভাবে ডক্টর আবু শাহাদাত এইটুক 2 মিনিট চালাবেন। আমরা অভ্যাগত অতিথিবৃন্দ এবং আমাদের পার্টিসিপেন্টস, আমরা আমাদের অভিভাবককে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর জনাব মশিউর রহমান স্যারকে পেয়েছি।
আমরা আপ্লুত। আমরা সময় দিচ্ছি না, একটি প্রোগ্রাম চলছে, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আমরা প্রথমেই এই প্রান্ত পদের সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের পক্ষ থেকে, উত্তর বাংলা কলেজের পরিবারের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাতে চাই। আমি স্যারকে প্রথমেই ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য উত্তর বাংলা কলেজের অনার্স পর্যায়ের একজন শিক্ষার্থী ফুলেল শুভেচ্ছা পড়বে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। একই সাথে স্যারকে এই ভাষার মাসে, ফেব্রুয়ারি মাসে লাল সবুজের পতাকা শোভিত একটি উত্তরীয় পড়িয়ে দিচ্ছে উত্তর বাংলা কলেজের একজন শিক্ষার্থী। এবং একই সাথে উত্তর বাংলা কলেজ 2019 সালে এদের এই প্রতিষ্ঠানের রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামের সুভিনিয়র এবং একটি ব্যাগ উপহার দিচ্ছেন প্রফেসর ডক্টর মশিউর রহমান স্যারকে। আমি স্যারকে অভিনন্দন জানাই, উত্তর বাংলা কলেজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমি দেখতে পাচ্ছি স্যার সুভিনিয়রটি প্রকাশ করছেন। আমরা করতালি দিতে চাই, কারণ এটি উন্মোচিত হয়েছে, কিন্তু স্যারের মাধ্যমে এটি বিকশিত হলো। উত্তর বাংলা কলেজের সুভিনিয়র একটি সমৃদ্ধ সুভিনিয়র। আমরা প্রত্যেক রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থী এবং যারা রেজিস্ট্রেশন করেছে প্রত্যেককে আশা করছি ঠিক সময় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি বিনীতভাবে অনুরোধ জানাই, তার আগে আজকের এই অংশের চেয়ারপারসন জনাব হামিদুল হক মহোদয়কে স্বাগত জানাই। তিনি তার সময় থেকে একটু সময় বের করে দিয়েছেন। জনাব প্রফেসর মশিউর রহমান স্যারকে আজকের এই অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার সংক্ষিপ্ত। স্যার পরে অবশ্য ওনার সেশন আছে, তবুও উনি যখন এসছেন, হ্যাঁ একটু 1 মিনিট। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা যারা সামনে উপবিষ্ট এবং মঞ্চে এই কলেজের যিনি প্রাণপুরুষ, আসলে আমি যদি বলি যে একেবারেই ডক্টর মোজাম্মেল হকের একবার বলার সঙ্গে সঙ্গে সম্মত না হবার কোনো উপায় ছিল না। কেন এমন একটি ইস্যু নিয়ে কথা বলেছেন যে, এবং উনি এক ধরনের প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন যে কটা কলেজে এমন হয়, এবং আমি তাৎক্ষণিক মনে হচ্ছে আসলেই তো তাই, যে একটা মানুষ কতটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করলে এমন সব আয়োজন সম্ভব হয়। তার সামনে বলা ঠিক না, কিন্তু এটি বাস্তবতা যে একজন মানুষ পৃথিবীর যেখানেই থাকুক, তার মধ্যে যদি গভীর দেশপ্রেম থাকে, কমিটমেন্ট থাকে, সোসাইটির জন্য কিছু করার ইচ্ছে থাকে, তাহলে সে নীরবে নিভৃতে এরকম অনেক বড় কাজ করে ফেলতে পারেন। আমি মনে করি আজকে আমরা সবাই যদি কাউকে অভিবাদন জানাতে চাই, সেটি আপনাকে, এবং আপনি এটি ডিজার্ভ করেন এই কারণে যে বহু মানুষ এখন আমরা যখন বৈষয়িক বিষয়ে সচেষ্ট, বৃত্ত তৈরি করার পেছনে ছুটছি, সেই সময় শিক্ষার প্রসারে যে কাজ করছেন সেটি অভাবনীয়। এবং সেটির কারণেই আমার মনে হয় ইউজিসির সম্মানিত সদস্য মহোদয় এখানে যে এসছেন, আমিও বুঝতে পারি কেন তিনি এসছেন, এবং তার প্রচণ্ড ব্যস্ততা আছে। আমাদের প্রজেক্টের পিডি মহোদয়, আমি শুনেছি আপনি আসবেন, কিন্তু শেষ পর্যন্ত এসেছেন, সবাই এসছেন। আমি আসলে কথা না বাড়াই, হয়তোবা পরে আবারও বলার সুযোগ থাকতে পারে, সেখানেও খুব বেশি কিছু বলবার নেই। আমি শুধু এটুকুন বলবো যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় শুধুমাত্র এটি যে এই নির্দিষ্ট অঞ্চল, এই ভূ অঞ্চলের একটু পরিবর্তন হবে তা না, এই উদ্যোগটি এতটাই প্রশংসনীয়। আপনারা যারা এরকম প্রতিষ্ঠান গড়ে তুলে তার পরিচর্যা করেন, সেটি এতটাই প্রশংসনীয় যে দেশ জুড়ে এর সুনাম একসময় ছড়িয়ে পড়বে, এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কৃতিত্বগুলোকে ভীষণভাবে ধারণ করি এবং ঋণ প্রকাশ করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা। থ্যাংক ইউ প্রফেসর ডক্টর মশিউর রহমান। আমরা অত্যন্ত গর্বিত, এবং আমরা আপনার যে কাইন্ড ওয়ার্ডস এর সাথে সবাই ঐক্যমত পোষণ করে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যারের জন্য একটা করতালি দিয়ে তাকে অভিবাদন জানাই।
আমি অত্যন্ত দুঃখিত যে আসলে আমরা 11:30টার সেশন এখনো চলছে। এর কারণ হচ্ছে আমাদের অন্তত 3বার বিরতি দিতে হয়েছে বিভিন্ন কারণে। তবে সেশনটা অর্নামেন্টেড হয়েছে এই সমস্ত গুণীজনদের সম্পৃক্ত হওয়ার কারণে। আর সময়টা খুব অপ্রিয় সময়, আমি জানি সবার ভেতরে ক্ষুধার একটা উদ্রেক হয়েছে এবং সেশন শুরু হয়েছে আসলে 8:30টায়। জোর করে আসলে কিছু হয় না। আমরা জোর করে এই এডুকেশনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো, এটা আসলে একটা অবৈজ্ঞানিক কথা। আমি যদি এই মুহূর্তে সেশনটা শেষ করতে পারতাম তাহলে বোধহয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হতো। কিন্তু আমি আপনাদের সকলের ধৈর্য কামনা করছি একটু কিছুক্ষণের জন্যে। 2:04 ইনশাআল্লাহ আমরা 2:30-এ সেশন শেষ করতে চাই, তাহলেও অন্তত মুখ রক্ষা হয়। 2:30-এ শেষ করতে গেলে যা করতে হবে সেটি হচ্ছে যে আমার পেপার প্রেজেন্টার আছেন আরো 2জন, তাই না? 3জন। এই 3জনের জন্য আমার সর্বোচ্চ সময় হচ্ছে 3-5-15 মিনিট। অবশ্যই 5 মিনিটের শেষ করতে হবে এবং 5 মিনিট পরে মাইক্রোফোন আসলে কাজ করবে না এরকম ভাবার কারণ রয়েছে। পেপার প্রেজেন্টার 3জন, আপনারা মাইকে চলে যান, মাইকে 1জন যান। আমি আপনার জন্য সময় বরাদ্দ করব ঠিক 5 মিনিট, অর্থাৎ আমি যখন শুরু করবেন তখন থেকে 5 মিনিট সময় পাবেন। আমি আপনার প্রতি রূঢ় আচরণ করার জন্য দুঃখিত, কিন্তু আসলে এত আমাদের ডিগনিটরিজ আছেন, পার্টিসিপেন্টস আছেন, সবার কথা ভেবে এরপরেও কিন্তু আমাদের পেপার প্রেজেন্টের ব্যাপারে পরে আমাদের আছে প্যানেলিস্ট, এবং প্যানেলিস্টের পরে আসলে চেয়ারপারসনের বক্তব্য যদি বাদও দেই সেক্ষেত্রে আমাদের আরও রেপোর্টিয়ারদের একটা রিপোর্ট নিতে হয়। সব মিলে 5 মিনিটের বেশি সুযোগ নেই। আপনার সময় শুরু হলো। আপনি আমাদের অত্যন্ত অহংকারের সন্তান মিস্টার মাহফুজুর রহমান, এই কলেজেরই একজন শিক্ষার্থী, এখন বাংলাদেশ সিভিল সার্ভিস এডুকেশন ক্যাডারের একজন সম্মানিত কর্মকর্তা। মাহফুজুর রহমান, আপনার সময় শুরু হয়ে গেছে। ধন্যবাদ। Honored chair of today's event, distinguished guests from home and abroad, my respected teachers and those who are listening, please take my sincerest greetings. Today I am really very much pleased and honored getting the opportunity to say a few words before you all. So at the very beginning, I would like to tell a few sentences about the importance of education. Education is very much important for the overall development of a society. To show the importance of education, once Nelson Mandela, the late president of South Africa, said that education is the only weapon through which you can change the world. And I strongly believe it. I was supposed to be a farmer like my father and elder brothers, but today what has brought me here is my education. Education has changed my lifestyle and my way of living, and certainly it will transmit from me to my next generation as well. We are very much lucky that after the emergence of our country, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, took many remarkable initiatives for the development of education. We got education commission named Kudrati Khuda Education Commission, and the purpose of the education commission was to find out the prevalent problems in education sector, and also its purpose was to recommend some things so that our father of the nation could take some initiatives for the development of education. In Bangladesh perspective, we have achieved so many developments have already been occurred, but
the problem is we have not been able to ensure quality education throughout the country. That's why in some sectors like garment sectors, telecommunication sectors, we are to hire skilled people from other countries. And a statistics shows that almost 6 billion US dollar they emit from our country. So we have to ensure quality education in all level of our education sector. Let's see some challenges that we generally face in our country. At first, inadequacy of education budget. Bangladesh, we have a vision to be a developed country by 2041, but we don't have skilled manpower. Our education budget does not reflect the urgency of developing human resources. Our current expenditure on education is only 1.83%, less than 2%. Whereas India spends almost 4.1%, 4.6%. Afghanistan, a war-torn country, spends 4.1%. Nepal, 5.2%. That is, we cannot spend huge money on education sector. I don't find where is the problem. It is called that the investment on education is the best investment. If we invest on education, it returns us in many ways, multiple ways. So where is the problem? I don't find the solution of it, find the answer of it. One thing I would like to mention here is that due to the inadequacy of education budget, our honored teachers do not get huge salaries. So they are to face economic problems. It often becomes difficult for them to concentrate on their profession only. They are to divert their attention on other sectors for earning money, so to lead their families. Especially the teachers who teach in honors level at non-MPO colleges only get more or less 10,000 taka per month. Is it possible for a teacher to maintain a family with this little amount? I think National University VC is present here. I think National University has a huge role to play in this regard. I think National University, so far as I know, that National University returns a huge amount to government fund. They earn it from students. I think they can invest this amount on this development of education sector. So then, shortage of teachers. As a teacher, I have 2 years of experience, teaching experience, that I have seen in my department. There are only 4 teachers. But in HSC level, we have to deal 1,500 students, first year and second year. And there are honors and masters. So more and more teachers should be employed in our sector. One of the honorable PSC member is present here. In my BCS, 30th BCS, it took long 4 years. That the employment process is very much difficult and time consuming. I think if it could finish within 6 months, this problem might have been solved. Insufficient training. We have only 8 training institutes. They not only train the teachers, they also give certificates. They also conduct some courses like honors, masters, B.Ed, M.Ed, and so on. But the very name, teachers training institutes, the name, the people may seem that these institutions only train the teachers. But we see the very opposite picture. Our teachers, we should be trained time and again. I think after every 2 years, teachers should be trained. At least 15 days training is required, because we are to face so many problems. Teaching is really very much a challenging profession. We have to face different type of students. There are some unruly students as well. So to control the classroom,
we have to deal these old situations. Sir, I would like to have 1 more minute, please. ধন্যবাদ মিস্টার মাহফুজুর রহমান আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা সবাই মাহফুজকে Thank you very much. করতালি দিয়ে শেষ করতে চাই। আমাদের এবারের উপস্থাপক মারুফা আক্তার কলি, তিনিও এই কলেজের একজন গর্বিত সন্তান, শিক্ষার্থী, প্রজেক্ট কোঅর্ডিনেটর অফ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাবের সে প্রজেক্ট কোঅর্ডিনেটর। মারুফা আক্তার কলি, আপনার সময় 5 মিনিট, 4 মিনিটে আমি সিগন্যাল দেব এবং পরবর্তী 1 মিনিটে আপনার মাইক ক্লোজ করতে হবে। ধন্যবাদ মারুফা আক্তার কলি, শুরু করুন। Honorable Chairperson, honored distinguished guests and other dignitaries, honorable panelists, honorable paper presenters, respected and beloved participants, really I am feeling honored to be here. Thank you, Chairperson Sir, for giving me the opportunity to present my paper. I will be speaking on the topic educational development in Bangladesh, challenges and concerns. Education is fundamental right to every individual that paves the way toward personal growth and national development. In Bangladesh, the government has been investing heavily in the education sector to promote country's human resource development. Despite these efforts, there remain several challenges and concerns in the education development in Bangladesh. This research article aims to discuss some of the challenges and problems in relation to college education in Bangladesh. The country has made significant strides in field of education over the past few decades, with a large number of students enrolling in primary, secondary and higher education. However, despite this process, there are still significant challenges and concerns that the country faces when it comes to education. The main objective is to review closely the problem and constraints to teaching and learning experienced during my study period at college and graduate level. In the process, try to draw some valuable lessons for further improvement. This paper is mainly based on my personal observation and also some published and unpublished publication and newses. I would like to skip some of the slides, just speaking 1 or 2 points. The other points are just to show you. This is a key education commission and policy of Bangladesh. The Commission placed the following recommendations of the development of primary education, primary and secondary education. I read some of the findings. The history of secondary and higher education in Bangladesh, and National Education Policy 2010 context, and I draw some of the major issues, and this are a theoretical framework. I designed it's the mixed scam theory of the public policy. The brief background to college education in Bangladesh, historical background. Bangladesh has a long history to providing education dating back to the 17th century, when the ancient Buddhist universities of Nalanda and Vikramshila were established. In the modern era, the British Raj played a vital role in the development of education in the country. After the independence in 1971, the government of Bangladesh placed a high priority on education and introduced various initiatives to promote the sector developments. The college education system in Bangladesh is under the purview of the University Grants Commission (UGC), who is
offsets the functioning all of public and private colleges in the country. This history of college and university in education in Bangladesh dates back to the British colonial era when the first college, Dhaka College, was established in 1841. After the partition of India in 1947, the country's education system were restructured and new universities were established, including the University of Dhaka, which is the oldest and most prestigious university in the country. Now, my point is teaching and learning. One of the significant challenge in the development of education in Bangladesh is the quality of teaching and learning. There is a shortage of qualified teachers and teaching methods used are often outdated and ineffective. Additionally, there is a lack of infrastructure and resource in the many sectors, which hampers the quality of education. This is the result in a rote learning culture and student in the focus of memorizing information rather than understanding the applying it. As a result, the employee of graduates remains low, which further hampers the country economic growth. Here I put some of point. The variation of education. বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে একই রকম শিক্ষা কতগুলো ধরন আছে। এক প্রাইমারি শিক্ষারই কত ধরন, প্রি প্রাইমারি নামে আছে সরকারি ব্যবস্থাপনায়, এরপরে বেসরকারি ব্যবস্থাপনায় আছে কিন্ডারগার্টেনের নামে, এর বাইরে ইংলিশ মিডিয়াম স্কুল, এর বিভিন্ন ধরন আমরা বাংলাদেশে দেখতে পাই। যে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর যে শিক্ষা ব্যবস্থা তার প্রত্যেকটা ধাপে বিভিন্ন রকম আর্থসামাজিক অবস্থানগত জায়গা থেকে কিংবা আমাদের পলিসিগত জায়গা থেকে এই যে ভেরিয়েশন, এটা হচ্ছে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে একটা আমি বলবো যে খুব কঠিন একটা জায়গায় দাঁড় করেছে, যেটা সব থেকে ক্ষতির সম্মুখীন হয় শিক্ষার্থীরা। এরপরে হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলবো, যে আমরা যে ধরনের এই সময়ে দাঁড়িয়ে যে শিক্ষা আমাদের, যে মানসম্পন্ন শিক্ষা আমাদের পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। এবং অ্যাক্সেসের জায়গায় যে এখন পর্যন্ত এত ইনভেস্টমেন্ট দেখতে পাই আমরা সরকারের বেসরকারি পর্যায়েও, তারপরেও সবার অ্যাক্সেসটা অ্যাভেলেবেল না আমি বলবো। জেন্ডার ইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি আছে। স্টাডি ফিল্ড অ্যান্ড ওয়ার্ক ফিল্ডের যে তফাৎ আমরা দেখি, যে আমি হয়তো পড়াশোনা করছি মেডিকেল সেক্টরে কিন্তু আমি কাজ করছি গিয়ে প্রশাসনে, এবং এইটা হচ্ছে সব জায়গাতেই হচ্ছে যে আমরা কাজ করছি একটা কাজের জায়গায় গিয়ে করছি আর একটা। এবং একইভাবে আমি একজন সমাজবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমি যা পড়ছি আমি কাজ করতে গিয়ে সেটা আর কাজে লাগাতে পারছি না। মানে আমার যে কারিকুলাম আমাকে যেটা শিক্ষা দিচ্ছে আমার কর্মক্ষেত্রে গিয়ে সেটা আর সেইভাবে কাজে লাগছে না। অর্থাৎ সময়ের সাথে যে শিক্ষার সাথে যে কাজের যে সমন্বয় হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না আমি বলবো। ড্রিমস অ্যান্ড রিয়ালিটিতে আমি যখন পড়তে আসছি, যে স্বপ্নগুলো আমি কলেজে নিয়ে এসেছিলাম বা যে স্বপ্নগুলো এখানে এসে আমি দেখা শুরু করেছিলাম, বাস্তবতা আমাকে সেটা দেয়নি। এই শিক্ষা ব্যবস্থা এর নীতিগত সীমাবদ্ধতা, কলেজের শিক্ষকদের অপ্রতুলতা, প্রশিক্ষণের অপ্রতুলতা এবং আনুষঙ্গিক যে পারিপার্শ্বিক সুবিধা আমার পাবার কথা সেটা আমি পাইনি। ব্রেন ড্রেনের নামে যেটা চলে, যে বাংলাদেশে হচ্ছে এখন একটা বিশাল সংখ্যায় স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যায়, এবং আমাদের শিক্ষা কাঠামোতে পলিসিতে এমন কিছু নাই যে তারা বাংলাদেশে আবার ব্যাক করবে, যে সেই মেধাটাকে কাজে লাগাবে। র্যাঙ্কিং অফ ইউনিভার্সিটির যে জায়গাটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, যে বিশ্ব র্যাঙ্কিং যে বিশ্ববিদ্যালয়ের আছে তাতে ৬-৭০০-র মধ্যেও বাংলাদেশের প্রথম সারির কোনো বিশ্ববিদ্যালয়ের নাম আমরা দেখতে পাই না। আপনি শেষ করুন, আর 1 মিনিটের মধ্যেই শেষ, ক্লোজিং রিমার্কস করতে হবে। অপরচুনিটি ফেজ এডুকেশন এনভায়রনমেন্ট, এরপরে এই জায়গায় যে ঝামেলাগুলো আছে সেগুলো আমার আলাদা করে আর বলছি না সময়ের কারণে।
সিলেবাসগত সমস্যা আছে, কোকারিকুলাম অ্যাক্টিভিটিজ আগের যে ছিল কলেজে, উত্তর বাংলা কলেজে, সেই জায়গাটা আমি একটু বলে যাব যে আমি যখন ছিলাম তখন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, প্ল্যান বাংলাদেশ এবং কলেজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর, আত্মপ্রকাশ নামে কিছু সংগঠন ছিল। সেই সময় তাদের যে উজ্জ্বল কাজের জায়গাগুলো আমরা দেখেছি, আমার বর্তমান অবজারভেশন হচ্ছে সেটা এখন নাই। এরপরে হচ্ছে ইউএসএর ক্যাপাবিলিটির জায়গায় যে সীমাবদ্ধতা আছে সেগুলোর দিকে আমি আরেকবার নজর দিতে বলবো। আমি ব্রিফ রিভিউটাকে স্কিপ করে যাচ্ছি। In conclusion, Bangladesh has made significant progress in the field of education over the past few decades. However, the country still faces several challenges and concerns, including a shortage of qualified teachers, outdated teaching methods, limited budget, and lack of resources and infrastructure. Addressing these challenges will require a collaborative effort from the government, education authorities, and the other stakeholders, including the private sector and the civil society. Investing in education is critical of Bangladesh sustainable development, and the government must prioritize education and allocate more resources to ensure that all citizens have access to quality education. Thank you. ধন্যবাদ মারুফা আক্তার কলি। আমি অত্যন্ত দুঃখিত, আসলে পেপার প্রেজেন্টারদের অনেক ত্যাগ আছে একটা পেপার তৈরি করতে গেলে, এবং একটা ভার্জিন পেপার তৈরি করা এর পেছনে দীর্ঘ সময় কর্মঘণ্টা তার ব্যয় আছে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি স্মার্টলি এই প্রোগ্রামটা চালাতে। ফলে আমরা পেপার প্রেজেন্টারদের এই সুচিন্তিত, সুলিখিত উপস্থাপন, সুগঠিত উপস্থাপন আমরা উপভোগ করতে ব্যর্থ হয়েছি। এনিওয়ে, এরপরেও আমাদের একজন পেপার প্রেজেন্টার আছেন, প্যানেলিস্ট আছেন, কিন্তু যদি অসৌজন্যমূলক, অর্থাৎ এই দুই পেপার প্রেজেন্টার আমাকে কি মাত্রায় বকা দিচ্ছেন মনে মনে, এটা তো বুঝতে পারছেন। তো আমি আর বকা খেতে চাই না। আমাদের সম্মানিত অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, তার সদয় সম্মতিক্রমে আমরা এই সেশনটা এখানে স্থগিত করছি। উনি সম্মতি দিয়েছেন যে ওনার যে সেশনটা আছে সেখান থেকে কিছু সময় তিনি দেবেন, আমরা যাতে এই সেশনটা ক্লোজ করতে পারি। আমি জনাব উপাচার্য মহোদয়ের মহানুভবতার জন্য কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আমাদের এই সেশনটা এখানে স্থগিত করে লাঞ্চের পর আমরা এখন থেকে ঠিক আধা ঘন্টা পরে, অর্থাৎ এখন 2:30, আমরা 3:30 ঠিক 3:45 আমরা সেশন শুরু করবো। 45 মিনিটস একটা ব্রেক, বাট 3:45 এটাই। অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, উত্তর বাংলা কলেজ, তাকে আহ্বান করছি। সাদিক ইসলাম কি আছে? সাদিকা হাসান, হ্যাঁ সাদিকা হাসান, এবারে তার তোমার সময় 7 মিনিট, 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে। Thank you. First of all, I would like to address our most honorable chairperson, honorable dignitaries, honorable panelists, honorable paper presenters, our honorable teachers, honorable participants, and everyone. Thank you for giving me the opportunity to say something before you. Thank you. As we are here today, somewhere in this country tonight at 11 p.m., a student of primary school level would be reading, environment pollution is the greatest problem nowadays, we should avoid throwing plastic everywhere, all the holes in ozone sphere should be sealed right away, and that student is trying to commit
the whole essay into his or her memory and terrified about the exam in his or her school next day. Though nobody made him or her concerned on the problem of throwing plastic bags everywhere, both that student and the teacher taking the exam do this crime often without noticing that the entire Bangladesh is becoming an ideal dustbin. As you people are here now, I hope the scattered plastic wastes are already noticed by you. I am Sadiq Hassan, a student of English department from Uttar Bangla College, Lalmonirhat. And I want to say a little about our college and our teachers. It is a great college, of course, and after coming here, my profile is being developed, and the teachers are so kind, and they have good quality. And also I have to mention about Dr. Mozammel Haq. With his greatest contributions, our college is getting developed day by day. But you know, the thing is, when that student will be able to write the whole essay word by word as he committed it into his or her memory without understanding a bit of its meaning and get a so-called high grade on a piece of paper called certificate, he or she will be regarded as the golden future of Bangladesh. They have even invented a grade name called Golden GPA 5. And nobody, of course, is going to praise the other student who did not get a sufficient grade in the exam, but did throw all his or her plastic waste in the bin for the sake of recycling and safe disposal. According to Environmental Performance Index EPI report, Bangladesh ranked 162nd out of 180 most polluted countries. But do you know what happens if the student cannot deliver the whole essay in the same form given in the book? Then the teacher will eventually be beating the student with bamboo sticks cut for torture. And thus the definition of education will be changed for him or her. UNICEF's study titled Corporal Punishment in Informal Interviews with Children about Corporal Punishment at School and Home, UNICEF 1999-1, documents that teachers hit students with cane, sometimes pull their ears or hair or make them put their hand under the table. A study by UNICEF and Pulki, an international NGO, revealed that physical and psychological punishment is widely practiced in public schools. UNICEF 1999-2. The UN Convention on the Rights of the Children, UNARC, suggests protection of children from all forms of physical violence, Article 19. We see the reflection of this ideology in universities. The senior students bully the junior ones in inhuman methods. They are being taught about this from the school. According to an article published on Bangladesh Post on 29 January 2022, a first-year mass communication student at Dhaka University was allegedly bullied and mentally tortured by a few seniors in the guest room of Bijoy Ekatur Hall on Wednesday night around 10 p.m. People do not know how to use a smartphone, are so concerned about using smartphones amongst students. They think technology is destroying the education and good characters of the students. When those people learn to make a call, by that time students can establish virtual private network connection on a foreign country's servers and watch pornography, as pornography is blocked in Bangladeshi server. If the teachers are not ahead in skills of technology, how will be they able to teach the right use of it? If they could learn using technology, then they could teach all the students, look, this is how you go to an educational website, this is how you do something innovative by learning from the internet, and it has a way to do something better than doing just TikTok trends. It is said in an article of the Daily Star titled NCTV's Horrible Practical Education Framework on October 6, 2022, most ICT lab work, for instance, deals with the same topics of MS Word and Excel repeatedly throughout grades 6 to 10 with bare minimum additions each year, whereas it is a constantly evolving arena of computer science. A news article published in the Daily Star on February 11, 2023 says, teachers do not enroll their children in the very school they work at because of the poor educational environment and quality.
Here students are kept into cages called classrooms for hours, and it kills their creativity from the core of their hearts. And the employed people before them tells them, when we were at your age, we never played on the field at all. We used to always study like 16 hours a day. Now we are employed for that hard work, not knowing that they got employed by mistake of the broken system. Here, after being graduated in agricultural science, people get jobs at the Department of Electricity. Our previous generation were not educated enough on sex education, and now we are facing a monstrous outburst of population. According to an article titled Unpacking the Contributing Factors of Inadequate Sex Education at schools in Bangladesh, Policy Recommendations, published on the ResearchGate, an online platform and community for research, there are 36 million adolescents in Bangladesh, which is 22% of the total population. But these teenagers have a lack of basic understanding of sex education. The paucity of knowledge about sex education's topics constitutes the highest number of teenage marriages, teenage pregnancies and unwanted pregnancies in Bangladesh. It is assumed that 53% of girls get married before 18 years old, which is the highest around the world after sub-Saharan countries. The UNESCO recommends spending 6% of GDP on the education sector. According to an article published on the Daily Star on June 24, 2022, the country spends around 2% of its GDP on education, whereas India spends 4.6%, Afghanistan and Maldives 4.1%, Nepal 5.2%, and Bhutan spends 6.6% of their respective GDPs on education. Despite demands from experts to increase the allocation to between 4 to 6% of GDP, again we saw poor allocation for education in the national budget for FY 2022-23. So what are the challenges to overcome these huge concerns? Establishing gender equality, abolishing racism, removing mistreatment of people of different beliefs, freedom of speech, anti-corruption, and implementation of practical education. We need to learn to throw our plastic waste in the bin after reading an essay on environment pollution. Education only based on certificate grades should also be put in the bin alongside the waste. At the end, I want to say that the roots of education are bitter, but the fruit is sweet. Aristotle said those meaningful words. And if I could get a hold of him, I would grab him and say, dude, if the roots are bitter in education, the fruit is going to be turned bitter than the roots. So first of all, we need a student-friendly environment. By education, people now do not mean something that would save the world. To the common mass, it is merely a way to get financially richer. So, as I say in my poetry, while the real parameter of honor are only money and power, every student wants to be a police officer instead of being a teacher. Thank you, everyone. Thank you very much. ধন্যবাদ সাদিকা হাসান for his very smart presentation. Really, time management, personal involvement, and ornament of deliberation, these are the art of a very good speech. And we find that Mr. Sadiq Hassan follows all those three things. আপনারা কি ভাবতে পারেন যে এখানে তিনজন ভাইস চ্যান্সেলর মহোদয় বসে আছেন আমাদের এই উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে? এটা আনবিলিভেবল। আমাদের সারা বাংলাদেশের যে যতগুলো স্নাতক ডিগ্রি দেয়া হয় তার যে অভিভাবক প্রফেসর ডক্টর মশিউর রহমান দর্শক সারিতে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন। আমাদের এই লালমনিরহাটের কৃতি সন্তান এখন নর্দার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার এখানে বসে আছেন দর্শক সারিতে, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর, যিনি এর আগে আমাদের সেশনে সভাপতিত্ব করেছেন, ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্যার,
তিনিও কিন্তু এখানে দর্শক সারিতে। এত রিচ সেমিনার ঢাকায় গিয়ে আমরা কখনো দেখতে পাই? উত্তর বাংলা কলেজে এটা দেখতে পাচ্ছি। আমরা এই আমাদের বিদগ্ধ মানুষকে, আমাদের জ্ঞান তাপসকে দাঁড়িয়ে সবার সাথে আরেকবার যদি অনুগ্রহ করে দাঁড়ান, আমরা একটু শ্রদ্ধায় আনত হই আপনাদের জন্যে। না, ধন্যবাদ। আমরা এবারে প্যানেলিস্টদের আহ্বান করব। আজকের যে সেমিনার, সেই সেমিনারের উপরে প্রথমেই আমি আহ্বান করছি আমাদের কৃতি পুরুষ, যার অনুপ্রেরণায় আমরা এই শিক্ষাঙ্গনটি পরিচালনা করছি, প্রতিষ্ঠা করেছি, আমাদের অহংকারের সন্তান প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যার। তাকে আজকের প্যানেলিস্টের প্রথম তালিকায় আমরা তার মন্তব্য জানতে চাই আজকের সেমিনার টপিকের বিষয়ে। আজকের টপিক এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস। ধন্যবাদ। এই সেশনের চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহের, আগে বলেছি, হামিদুল হক সাহেব, অন্যান্য বক্তা, সামনে উপবিষ্ট আমাদের তিনজন ভাইস চ্যান্সেলর সহ আরও অনেক সুধী মানুষ আছেন, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের শেষ দিন, সবাই তো বলেছেন, আমরা গত 3 দিন ধরে অনেক জ্ঞানগর্ব শুনেছি, শিক্ষা ও উন্নয়ন এ নিয়ে কথা বলেছেন অনেকে। সে নেপোলিয়নের কথা, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। এই নিয়ে সব ধর্মগ্রন্থে অনেক কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা, একজন শহীদ অত্যন্ত সম্মানিত, যিনি সোজা বেহেশতে যাবেন, উনি বলেছেন একজন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞান ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারবে না। আমাদের সামনে ভিশন, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, সেই সোনার বাংলার 2041 সালে বলা হচ্ছে আমরা উন্নত দেশ হব। বিশ্বাস হয় না। যাকে নিয়ে 71-এ অনেকে হেসেছিল, আমরা ছিলাম বটমলেস বাস্কেট নাকি, সারা জীবন ভিক্ষার পথ থাকবো, সেদিন পার করে গেছি। আমরা কি সেই 2041-এ সোনার বাংলা গড়তে পারবো? এ করতে গেলে যা দরকার, শিক্ষিত জাতি উইথ হাইলি স্কিল লেবার ফোর্স, a population which has got proficiency in language and IT, in science education, technical education. কিভাবে করব, ওইটাই আমাদের মূল অবজেক্টিভ ছিল। অনেকে বলে গেছেন, আমার সত্যি এত ভালো লেগেছে। অনেক বক্তা এসেছেন, অনেক সুধীজন এসেছেন, বিদেশ থেকেই এসেছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। এখন অবজেক্টিভ বড়, চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ। ছোটবেলায় চুল পেকেছে, আমি দেখেছি আমার মা লেখাপড়া জানতো না, বিরাট ধনীর মেয়ে, কেউ জানতো না। আমি যখন বিলেতে পড়তে গেলাম, প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যায়। আমার স্বপ্ন, আমার দেশের সবাই যদি স্কুলে যেতে পারত। আমার জীবনে আমি দেখে গেলাম কোয়ান্টিটি এত বেড়েছে। সত্যি
সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। আমার এই অঞ্চলে ইন এ ব্লু মুন কেউ তো অনার্সে পড়ত, আমার আগে অনেকে অনার্সে পড়ে নাই, আমি পড়তে গেলাম, অনেকে পড়েনি। এখন এই কাকিনাতেই রিক্সা পুলোরা ভাবে যে রিক্সা চালায়, আমার মেয়েকে আমি অনার্স পড়াবো। হোয়াট ইজ চেঞ্জ ইন মাইন্ডসেট, ফ্যান্টাস্টিক। বাট দ্যাট ইজ মেজর ইস্যু। এই যে অনার্স পড়ছে, মাস্টার্স পড়ছে, তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক তথ্য অনুযায়ী 66% আনএমপ্লয়েড। এদেরকে এমপ্লয়েবল করতে হবে। আমাদের এত গ্রাজুয়েট পাকিস্তানি আনতে হয়, শ্রীলঙ্কান আনতে, ইন্ডিয়ান আনতে হয়, লজ্জাস্কর। Yes, now the issue comes, how can we go to the next stage? অনেক বক্তা বলেছেন, একটু আগে বলল, লাস্ট 3 বক্তাই এই কলেজের এলুমনাই। সত্যি আমরা গর্বিত একেবারে, তাদের উপস্থাপনা দেখে আমি মোহিত। অনেক তথ্য দিয়েছেন, আপনারা শুনেছেন। এই আমাদের সাউথ এশিয়াতে বাংলাদেশের জাতীয় আয়ের পার্সেন্টেজ হিসাবে লোয়েস্ট, 2%-এর কম। অনেকগুলো করলাম, এত কম অ্যালোকেশন দিয়ে কি হয়? আমাদের রংপুর অঞ্চলে বলে যেমন গুড় তেমন মিষ্টি। আপনার 2 টাকা দিয়ে ওই কি শিক্ষার উন্নতি সম্ভব? আমাদের শিক্ষকদেরকে উই মাস্ট পে দেম হ্যান্ডসামলি। তাদেরকে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে। দে আর হাইলি ডিমোরালাইজড, ক্লাসে যাচ্ছে না। গবেষণা করে দেখতে হবে কেন ক্লাসে যাচ্ছে না। প্রধান ইস্যু আমাদের এডুকেশনে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতেই হবে, বাড়াতেই হবে। মেজর চ্যালেঞ্জ। শিক্ষকদেরকে তাদের কমিটমেন্ট বাড়াতে হবে। এই শিক্ষকদের দিকে উত্তর বাংলা কলেজ বদ্ধপরিকর। কোন শিক্ষক পাওয়ার পয়েন্ট ছাড়া লেকচার দেবে না, অবিশ্বাস্য। আমরা দেখছি আমাদের অভিভাবক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, ওনার জন্য আমাদেরকে ঠিকমতো গাইড করেন, এটি আমি আশা করছি না। আরও মানে জিনিসটাকে এই যে বোধহয় আমার কাছে এত বড় চ্যালেঞ্জ হয়ে দেখেছে, ছাত্রছাত্রীদের জন্য বলা হয়েছে। ক্যারেন নায়ার বলেছেন, আমাদের ইউএনও সাহেব সুন্দরভাবে আইটি প্রফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট, সমানভাবে ইংলিশ প্রফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের উপর সুন্দরভাবে বলা হয়েছে। ইন্টারনেট আছে এখন, কি যে সুবিধা বলার মতো না। ছাত্রছাত্রীরা তোমাদেরকে বিরাট লাইব্রেরি আছে, অনেক কলেজের লাইব্রেরি সেটা নাই। আমাদের বাংলা আর একটা কথা বলে, হাউসে বিদ্যা, হাউস না হলে কিচ্ছু হবে না। উন্নতির জন্য হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, তার সঙ্গে অনেস্টি। অনেক চ্যালেঞ্জ আছে। এরপরের সেশনটা হলো আমরা কনক্লুশনে যাব। সময়ের অনেক স্বল্পতা, আমি এখানে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। অশেষ ধন্যবাদ। কোয়ান্টিটি বেড়েছে, কোনো সন্দেহ নেই। বিশাল বটবৃক্ষ হয়েছে। এটি আমাদের প্যানেলিস্টের মধ্যে প্রথম প্যানেলিস্ট ডক্টর মোজাম্মেল হক বলেছেন। বাট কোয়ালিটি ইমপ্রুভের জন্য আমাদের নতুন করে ভাবতে হবে। যে ভাবনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মেম্বার। আমরা বর্তমান যে ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর মশিউর রহমানের নেতৃত্বে গত 1 বছরে এই কোয়ালিটি এডুকেশনকে নিশ্চিত করার জন্য উই হ্যাভ টেকেন এ লট অফ ডিসিশনস। আমরা অ্যাবরাপ্ট চেঞ্জ আনছি এবং এই যে কোয়ালিটি বাড়ানোর জন্য এবং কার্যকর, যেটি আমাদের প্যানেলিস্ট মহোদয় বললেন
যে আইটির প্রতি এবং সমসাময়িক যে ওয়ার্ল্ড কনটেক্সটে যে চাহিদা ভিত্তিক অনেকগুলো আমরা কোর্স গত 1 বছরে আমরা চালু করার সম্মতি দিয়েছি এবং এটা চালু হচ্ছে, একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জের লড়াইয়ে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি সে বিষয়ে এর পরের সেশনে আমাদের ভিসি মহোদয় বলবেন। আমি এবারে আমাদের প্যানেলিস্টের মধ্যে আহ্বান করব ডক্টর ASM মনোয়ারুল ইসলাম, ফর্মার প্রিন্সিপাল উত্তর বাংলা কলেজ। তিনি আপনার জন্য সময় নির্ধারণ 5 মিনিট। আমি আনন্দিত, উদ্বেলিত, উৎসাহিত হচ্ছি যে আজকের এই মহেন্দ্রক্ষণে প্রান্তিক দেশের এক প্রান্তে উত্তর বাংলা বা কাকিনা, সেখানে আমরা মহিরুহু মানুষের বা বিদগ্ধ মানুষের যারা সমাবেশ করতে পারছি, এর জন্য আমি আন্তরিকভাবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সুযোগ জীবনে বারবার আসবে না। আমার জানা মতে এবং দেখা মতে আমার জীবনের এটাই হয়তো শ্রেষ্ঠ পাওয়া যে এতগুলো ভাইস চ্যান্সেলর মহোদয়কে পেয়েছি, এতজন শিক্ষককে পেয়েছি, পিএসসির মেম্বার সাহেবকে পেয়েছি, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসররা আসছেন তাদেরকে দেখছি, আমাদের 3 জন ফরেনারকে দেখছি। এটা বিরল প্রাপ্তি। এটা মানব জীবনে হয়তো 1-2 বার ঘটনা ঘটলে ঘটতেও পারে, আবার নাও পারে। তাই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রাণের নিগ্রানো নিরন্তর শুভেচ্ছা করতালির মাধ্যমে তাদেরকে জানাই। আজকের এই সম্মেলনের বর্তমানে সভাপতি মহোদয়, আমার বন্ধুবর জনাব হামিদুল হক, সদস্য পাবলিক সার্ভিস কমিশন, আমাদের মুরব্বী প্রফেসর ডক্টর মোজাম্মেল হক সাহেব আছেন, আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সাহেব আছেন, প্রফেসর ডক্টর লুৎফর রহমান সাহেব আছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রফেসর ডক্টর মশিউর রহমান সাহেব আছেন এবং আমাদের ফরেনার 3 জন আছেন। সবাইকে বলতে পারলাম না, এজন্য আমি দুঃখিত যে সময়ের স্বল্পতা, এর মাঝেও 2-1টি কথা না বললেই নয়। আমরা আজ কৃতজ্ঞতা জানাই যে আমার বন্ধুবর জনাব হামিদুল হক, সে উত্তর বাংলার উন্নয়নের জন্য যথেষ্ট সহযোগিতা করেছে এবং উনি যখন টিডি কলেজের প্রিন্সিপাল তখন ওনার ছাত্রদেরকেও নিয়ে আসছিলেন। এর মধ্যে দিয়ে আমাদের একটা বিশাল পরিচিতি বা ব্যাপ্তি হয়েছে, যেহেতু ওখানে তখন পোস্ট গ্রাজুয়েশন চালু হয়েছে বা অনার্স চালু হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আসছিলেন। তো আজকের এই সুযোগে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে আমি ফর্মাল যাচ্ছি না, ফর্মাল আমাদের অনেক আলোচনা হয়েছে, আমি শুধু ইনফর্মাল আলোচনা করব। আমার মাননীয় ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়, তার দৃষ্টি আকর্ষণ করছি আর কি। আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সোনার মানুষ আমার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের অভাব, অভিযোগ, দারিদ্রতা, তাদের কষ্ট, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবকের বড় অভাব। পলি বৈদ্যুত বাংলাদেশের আনাচে কানাচে সোনার ছেলেরা পড়ে আছে। হয়তো অর্থের অভাবে তারা সঠিকভাবে ভালো জায়গায় পৌঁছতে পারছে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে জাতীয় দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। মহাযজ্ঞ, মহা কঠিন কাজ। হয়তো উনি যদি 24 ঘন্টা কাজ করেন, আমার মনে হয় সোনার বাংলা নির্মাণে উনিও একজন বঙ্গবন্ধুর সৈনিক। 24 ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে না। তো তাদের জন্য অনেক করার আছে। শুধু এখানে আমি আরেকটু অনুরোধ করব ওনাকে, আমাদের পরীক্ষা পদ্ধতির মূল্যায়নটা যেন উনি একটু দেখেন। আর হচ্ছে যে এখানে যেমন আগে, এখন বর্তমানে যে একজন মাত্র খাতা দেখেন, আমার ব্যক্তিগত যেটা মতামত, আমার মনে হয় মূল্যায়নের দিকটা পূর্ব অবস্থায় বোধহয় ফিরে যাওয়া ভালো হবে। এই জন্যই
যে আমরা যখন একজন দেখি ওই হেড এক্সামিনার শুধু সই করেন, সঠিকভাবে মূল্যায়ন হয় না। আর একটা অনুরোধ করব, সেটি হচ্ছে যেহেতু আমাদের পরিদর্শন বিভাগ রয়েছে বা শাখা রয়েছে, আমার মনে হয় ফিজিক্যালি কলেজগুলোতে পরিদর্শন করা দরকার। আসলে ওরা কিভাবে এগিয়ে যাচ্ছে, আসলে ক্লাস হচ্ছে না না হচ্ছে, বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে তারা ইমপ্লিমেন্ট করতেছে কি করতেছে না। আমার মনে হয় প্রশাসনিক এই বিষয়টা যদি আমরা একটু দৃঢ় হস্তে নিতে পারি, তো আমার মনে হয় আমরা লেখাপড়ায় অনেক দূরে এগিয়ে যাব। এই অনুরোধ ওনার কাছে রাখলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে আমরা আজকে এতজনকে পেয়েছি। আমাদের চলার পথ সুন্দর হোক, সার্থক হোক। তবে উত্তর বাংলা কলেজ সর্বতোকরণে চেষ্টা করছে যে কিভাবে কোয়ালিটি এডুকেশনটাকে ডেভেলপ করা যায়। আমার মনে হয় বর্তমান বিশ্বে যে সকল ফ্যাসিলিটিস দরকার, যে সকল সুযোগ সুবিধার দরকার, সকল সুযোগ সুবিধাই উত্তর বাংলা কলেজে আছে। আমরা এটাকে ব্যবহার করব, ব্যবহার করব, ব্যবহার করব। না হলে একাল পরকাল এবং সৃষ্টিকর্তার কাছে, বাংলাদেশের কাছে, বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে আমরা দাবি থাকবই। এই জন্য আমি টিচারদেরকে আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করব, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে, দেশটার প্রতি ভালোবেসে সোনার দেশে সোনার মানুষ করার দরকার। আপনাদের চেয়ে বড় নেতা কেউ নাই, আপনারা সোনার শিক্ষক, আপনারাই সোনার শিক্ষক। সোনার মানুষ তৈরি করেন, সোনার মানুষ তৈরি করেন, সোনার মানুষ তৈরি করেন। আর সোনারা যারা শুনছো, শিক্ষার্থীরা, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে গেলে এমনি এমনি হবে না। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, 40 বছর বয়স পর্যন্ত হেরা পর্বতের গুহায় গেছেন। রামকৃষ্ণকেও যদি দেখি কি করছেন, বৌদ্ধকেও যদি দেখি কি করছেন। এমনি সহজেই কোনো প্রক্রিয়া হয় না। এই জন্য জ্ঞান অর্জন করা দরকার। আমরা যেন জ্ঞান ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে পারি, বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, এবং বাঙালি জাতিসত্তার যে দাবি, বাঙালি জাতীয়তার যে চেতনা, জাতীয়বাদের যে মুখ্য উদ্দেশ্য, যে লক্ষ্য, সারা পৃথিবীকে ইনশাআল্লাহ একদিন বাঙালিরাই শাসন করবে। মেধায়, মননে, চিন্তায়, চেতনায়, গবেষণায়, ব্যবসায়, বাণিজ্যে, অর্থে, বিত্তে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ একদিন এগিয়ে যাবে। সেদিন বেশি দূরে নয়। তবে আমরা সত্য এবং সুন্দর পথ ধরে আমরা যেন এগিয়ে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা, নিরন্তর শ্রদ্ধা, নিরন্তর শ্রদ্ধা, নিরন্তর শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ এস এম মনোয়ারুল ইসলাম তার চমৎকার বক্তব্যের জন্য। প্রত্যেকটা ভালো কাজের পেছনে একজন সেনাপতি দরকার। প্রফেসর ডক্টর মোজাম্মেল হকের সেনাপতি হিসেবে এস এম মনোয়ারুল ইসলাম অত্যন্ত দক্ষতার সাথে তার সময়কাল পার করেছেন, যা মোজাম্মেল হকের সাথে তার নামটা, মোজাম্মেল হকের নাম যদি সোনার অক্ষরে লেখা হয়, তার পাশে মনোয়ারুল ইসলামের নামও সোনা এবং রূপার বোধ নামেই লেখা হওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের চিন্তায় এবং চেতনায় পরিবর্তন আনতে হবে। এটি হচ্ছে এই শতাব্দীর শিক্ষায় যে চ্যালেঞ্জ, তার মোকাবেলার একটা অন্যতম হাতিয়ার। আমরা এই সমস্ত কলেজগুলো সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে নিগুড় যোগাযোগ যদি আমরা রাখতে পারি, তাহলে সময়ের সাথে আমাদের পাঠ্যক্রম এবং পাঠের যে উপস্থাপনের ধাঁচ, এটা পরিবর্তন করতে পারবো এবং আপডেট করতে পারবো। আমি একটু আগে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 95তম একাডেমিক কমিটির সভায় আমরা 12টা নতুন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছি। এই কলেজের যে দৃষ্টিনন্দন এখন কার্যক্রম, তার সাথে যদি আমরা
এই সমসাময়িক সময়ের যুগের চাহিদা সম্পন্ন যদি কোর্সগুলো চালু করতে পারি। আসলে আইসিটিতে কোর্স চালু করা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা চালু করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ অ্যান্ড অ্যারাবিক চালু করা হয়েছে, এন্টারপ্রেনিয়রশিপ ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ফার্মিং টেকনোলজি এটা একটা ডিপ্লোমা চালু করা হয়েছে, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এই ধরনের 12টা কোর্স চালু করা হয়েছে। এবং এর সাথে আমাদেরকে একটু সমন্বয় করতে হবে। আমাদের দেশ ডেন্সলি পপুলেটেড, বিশ্বের প্রায় বলা যায় যে সবচেয়ে বেশি ঘনবস্তিপূর্ণ, বাট বলা হয় যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জায়গায় আছি। অর্থাৎ এই জনগোষ্ঠী যদি সম্পদে পরিণত করা হয় তাহলে আমরাই হব, এস এম মনোয়ার ইসলাম যেটা বললেন যে উই উইল লিড দ্য ওয়ার্ল্ড, এবং তার লক্ষণ দেখা যাচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি কিন্তু শুরু করেছেন। এখন সবাই, ইভেন বারাক ওবামাও শেখ হাসিনার কাছে বুদ্ধি নিতে আসে যে আপা আপনি কেমনে এই কামটা করলেন। এটা সত্য, উনি যা দেখিয়েছেন এটা সারা বিশ্বের একটা অনন্য দৃষ্টান্ত। এবং এই দেখানোর পেছনে আমাদের সবার আগে হচ্ছে এডুকেশন এবং কোয়ালিটি এডুকেশন। আমাদের জনশক্তিকে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, উই হ্যাভ নো অল্টারনেটিভ আদার দ্যান এডুকেশন। আমাদের ছেলেরা, আমরা মক্কায় মদিনায় দেখি যে 9 ঘন্টা 8 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে সুইপিং করে, যেখানে আধা ঘন্টা দাঁড়াইলে বোধহয় একটা মানুষের মগজ গলে ভেতর থেকে আসার কথা। আর শ্রীলঙ্কার মানুষ, ভারতের মানুষ আইসিটিতে একটুখানি ট্রেনিং করে ওখানে যে তাদের 3 গুণ বেতন পায়। তো আমাদের এই তথ্য প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বললাম যে এন্টারপ্রেনিয়রশিপ, ট্যুরিজম, হসপিটালিটি, ক্যাপিটাল মার্কেটিং, টু ট্রাভেল ম্যানেজমেন্ট, এগুলোর উপর কোর্স করা হয়েছে। আমাদেরকে এই জায়গাগুলো এনজয় করে আমাদের এলাকাকে সমৃদ্ধ করতে হবে। আমি এবারে প্যানেলিস্টদের মধ্যে আহ্বান করব ডক্টর আহমেদ শিবলি, ইউরোপিয়ান টেকনোলজি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এসছেন। তিনি এবারে 3 মিনিটের জন্য তাকে সময় দেওয়া হলো, তিনি এই রিফ্লেকশনটা দেবেন। আমাদের সময় অনেক কম, আমরা এই জন্য সময়কে সংক্ষেপণ করছি। Right, thank you very much, Mr. Chairman, for the introduction. So I have been asked by Dr. Haq to say a few words about what has happened the last 3 days. And so I picked up a few important points, and I thought maybe I can make some comments. One was the empowerment of women, involvement of women. So I thought maybe it shouldn't be really a problem, it should be an advantage, especially maybe, the sectors like IT, banking and so on, women could be easily involved, and there's very profitable and so on, those sectors. They can be actually involved in industrial sectors as well for your benefit. And I'll tell you a very interesting sort of short story. I was in Philippines, and they told me that they are training welders, and the problem is that Saudi Arabia is looking for welders for their industry. So every time we train a welder, we spend a lot of time on them and a lot of money, and he disappears to Saudi to work in the industry. So we have a huge problem. And then somebody came up with a very clever idea. Well, why don't you train girls as welders? In Saudi Arabia, girls can't work in the industry, so problem solved. So, you have to basically sometimes think out of the box, and I think the brain drain is a problem obviously in Bangladesh and many other countries as well, especially to the Middle East, and that is one way probably of solving the problem. Science and technology policy, I think I talked about it a little bit in my talk this morning. I think that is the most important thing really. I gave the example of China, that where myself and Dr. Haq went, and how we saw that they had a particular plan, particular direction,
and they went on that plan in that direction for 40 years. And when we went there 40 years ago, it was a miserable third world country. You know, poverty was everywhere. Now it's a different world. It's competing with USA and has exceeded Europe and so on. So, so there is really, I think the most important thing is to have the right policy to fit your industry. And as I said this morning, that maybe industry should decide your research topics, not the Ministry of Science, so that your problems can be solved. I think the other thing was talked about was the involvement of expatriates. And I know that a lot of Bangladeshi scientists, engineers, some of my friends in the UK, they are in very good positions. Involve them, even remotely. That would be, and I think good example of how you can benefit from that is Dr. Haq himself. You know, how he got involved and what he has achieved now. So that is a good example. I think the other thing was about really solving the problems around you. And again, you know, water and sanitation in the UK, for example, after the World War II, you know, what improved the health was not the medicines. It was getting clean water and sanitation sorted out. Before, these people used to, even the school children, they were given beer because drinking water was very dangerous in the UK, and people were dying of drinking water. It was polluted, it was dirty water. So water and sanitation is a big problem. And the other thing is look around for the problems for your research. I'll give you another small example. I was staying in Tokyo on one of the project meetings in a place called, or a part of Tokyo called Ginza, which is the most expensive area in Tokyo, if not in the whole of Japan. Very rich people live there. So Sunday morning I was walking to the train station. It's about 20 minutes walk, nice weather, so I thought I'll just walk to the train station to catch my flight to London. And I saw 3 generations of people cleaning the streets. They were grandparents, they were children, and they were grandchildren. So that's a social responsibility which has been created in the society. Mr. Ahmed Shibli. Yeah. Okay, thank you very much, Mr. Ahmed Shibli. We miss your nice deliberation because we know you are serving in this sector for a long time, but due to our time constraint, we are unable to give permission to continue your speech. Thank you very much, Mr. Dr. Ahmed Shibli. আমরা এবারে কি কানেক্টিভিটি আমরা খুব আনন্দিত যে আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক আমাদের